ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। মানুষের পুরনো কাহিনী বলতে বলতে এবারে গল্প থামিয়ে ছোট্ট একটু আলোচনা করব। তোমরা হয়তো ভাবছ, এতক্ষণ ধরে মানুষের যে ইতিহাস বললাম তা তাহলে কাল্পনিক কথা। না না, মোটেই না। নৃতত্ত্ববিদ অর্থাৎ নরবিদ্যায় যারা পণ্ডিত, তারা ঠিক সুচতুর ডিটেকটিভের মতোই নানা প্রমাণ দেখে মানুষের সত্যিকারের ইতিহাস আবিষ্কার করেছেন। আর এসব বিষয় নিয়ে আজীবন নাড়াচাড়া করে তারা এতটাই পাকা হয়ে উঠেছেন যে প্রাচীন মানুষদের মাথার খুলির বা চোয়ালের ভগ্নাংশ দেখেই বলে দিতে পারেন সম্পূর্ণ অবস্থায় তাদের মুখের গড়ন ছিল কিরকম। তাদের আচার ব্যবহারও নানা উপায়ে জানতে পেরেছেন এই নরবিদ্যায় পণ্ডিতরা। আচ্ছা, একটা উপায়ের কথা বলছি। ধরো, আদিম মানুষদের দ্বারা ব্যবহৃত একটা গুহা আবিষ্কৃত হলো। সেই গুহাতে ঢুকেই প্রথমে না, হয়তো কিছুই দেখা যাবে না, কারণ 10, 15 বা 20,000 বছরের পুঞ্জীভূত ধুলা জঞ্জাল কঠিন মাটিতে পরিণত হয়ে গুহার ভেতরকার সমস্ত দ্রষ্টব্যকেই কবর দিয়েছে। পণ্ডিতরা তখন গুহার মেঝে ঘুরতে শুরু করলেন। মাটি খুঁড়ে পাওয়া গেল মানুষের খুলি বা কঙ্কালের সঙ্গে ম্যামাথ হাতির দাঁত, তাছাড়া কঙ্কাল অবশেষ এবং গলগা হরিণ, রোমশগন্ডার, ভল্লুক বা প্রভৃতি জন্তুর হাড়, চকমকি পাথরের অস্ত্রশস্ত্র, সঙ্গে আরও অন্যান্য জিনিস। পণ্ডিতরা মানুষের খুলি বা কঙ্কালের কাঠামোর ওপর প্লাস্টার চাপিয়ে আগে তার চেহারা আবিষ্কার করলেন। তারপর চিন্তা করে বুঝলেন এইসব অস্ত্রশস্ত্র এবং জিনিসপত্র তারা ব্যবহার করত এবং যেসব জন্তুর মাংস তারা ভক্ষণ করত ওই হাড়গুলো তাদেরই হবে, কারণ মাংস খাবার পর হাড়গুলো তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, হাড়গুলো দেখে অবশ্য আরও বোঝা গেল এই জাতের মানুষদের যুগে কোন কোন জীব তখন পৃথিবীতে বিচরণ করত। নরবিদ্যায় এখনকার সবচেয়ে বড় পণ্ডিত স্যার আর্থার কেইদ বলেন, মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর। কিন্তু অন্যান্য পণ্ডিতদের মতে মানুষের পূর্বপুরুষ হচ্ছে এমন কোনো জীব যে ঠিক বানরও নয়, ঠিক মানুষও নয়। কিন্তু সে যে কিরকম জীব তা কেউ জানে না, কারণ তার কোনো কঙ্কাল তো আজ পর্যন্ত কোথাও পাওয়াই যায়নি। আমাদের এই পৃথিবীর সমস্ত অজানা ইতিহাস লেখা আছে আমাদের পৃথিবীর বুকের ভেতরই। আজ পর্যন্ত যত জীবজন্তু ও উদ্ভিদ জন্মে আবারও চিরবিদায় নিয়েছে, পৃথিবীর মাটির স্তরে স্তরে তাদের অধিকাংশরই চিহ্ন লুকোনো আছে এখনো। এক একটা বিশেষ স্তরে পাওয়া যায় এক এক বিশেষ জাতের জীবজন্তু বা উদ্ভিদের চিহ্ন। সবার প্রথমে যারা জীবজগৎ থেকে বিলুপ্ত হয়েছে, পৃথিবীর সর্বনিম্ন স্তরে পাওয়া যায় তাদের চিহ্ন। এই রকম এক একটা স্তরকে এক একটা বিশেষ যুগ বলে ধরা হয়। আর এই এক একটা স্তর পড়তে যে কত কাল লাগে, ভূতত্ত্ববিদরা তারও একটা মোটামুটি হিসেব অবশ্য করে ফেলেছেন। এই হিসেবের ওপর নির্ভর করেই বলা হয় কত হাজার বছর আগে পৃথিবীতে এক সময় ছিল তুষার যুগ। খুব সম্ভব সেই সময়ই পৃথিবীতে হয় প্রথম মানুষের আবির্ভাব। মানুষের সবচেয়ে পুরনো কঙ্কাল অবশেষ আবিষ্কৃত হয়েছে ভারতবর্ষেরই প্রতিবেশী দেশ জবদ্বীপে বা জাভায়। ওই কঙ্কাল পরীক্ষা করবার পর তার আকৃতি প্রকৃতির অনেক কথাই আমরা আজ জানতে পেরেছি। তাকে বানর মানুষ বলেই ডাকা হয়। তার মাথার খুলির গড়ন গিবন বানরের মতো, কিন্তু সে মানুষের মতোই দুপায়ে ভর দিয়ে হাঁটত, ছুটত এবং তার হাতের মুঠোতে লাঠিও ধরতে পারত। তবে সে কাপড় চোপড় পরত না, খুব সম্ভব সে কথাও বলতে জানত না। আর তার মস্তিষ্কের শক্তি বন মানুষের তুলনাতে উন্নত হলেও আধুনিক মানুষের তুলনায় বিশেষ উন্নত কিন্তু ছিল না। পণ্ডিতদের মতে এই সময় অন্যান্য জন্তুদের সঙ্গে, মানে ভয়াবহ খারাদেতো বাগড়া, তারা ছিল মানুষেরই সহচর। গল্পের প্রথম পর্বে আমরা
যে যুগে খারাদেতদের সঙ্গে মানুষের সংঘর্ষের কথা বলেছি, সে যুগে হয়তো তাদের অস্তিত্ব ছিল না বটে, তবে কোনো একটা বিশেষ জন্তু সে কি এক যুগেই নিঃশেষে লুপ্ত হয়ে যেতে পারে? না, পারে না। এই খারাদেতদের শেষ বংশধররা তারা দলে হালকা হলেও পরবর্তী যুগেও যে পৃথিবীর দু এক জায়গাতে বিচরণ করত না, এ কথা জোর দিয়ে কে বলতে পারে? যেমন ভারতীয় সিংহদের যুগ তা তো আর নেই, তবুও তাদের কয়েকটা জীবন্ত নমুনা আজও দক্ষিণ ভারতে এবং গুজরাটে বিদ্যমান। সেই নির্দয় তুষার যুগে পশ্চিম ও মধ্য ইউরোপে, উত্তর আফ্রিকায় আর উত্তর ভারতে যে মানুষের অস্তিত্ব ছিল তার অনেক অনেক প্রমাণ পাওয়া গেছে। অনেকের মতে মানুষের প্রথম জন্ম হয় নাকি মধ্য এশিয়ায়, কিন্তু অন্যান্য পণ্ডিতরা বলেন আদিম যুগেও জায়গার ওপর প্রকৃতির দৃষ্টি ছিল এমন কঠোর, মানুষ সেখানে টিকতেই পারত না। এদের মতে উত্তর আফ্রিকা থেকে পারস্যের মধ্যবর্তী কোনো একটা স্থান তা নাকি মানুষের আদি জন্মভূমি। সে মানুষের আদি জন্মভূমি যেখানেই হোক না কেন, আদিম মানুষদের আত্মরক্ষার জন্য যে কঠিন জীবনযুদ্ধে নিযুক্ত হতে হয়েছিল, আজকের আমাদের কাছে তা অমানসিক বলে মনে হওয়া মোটেই আশ্চর্য নয়। ভীষণ ভীষণ জানোয়ারের আর তুষার যুগের কল্পনাতীত শীতের সঙ্গে দুর্বল বন মানুষরা তখন অবিরাম যুদ্ধ করেছে। তাদের দেহ ক্ষুদ্র ও নগ্ন, তারা অগ্নির ব্যবহারও তখন জানত না, আর পাথরের অস্ত্রও তখনও পর্যন্ত তৈরি করতে শেখেনি। তখনকার শীত এমন ভয়াবহ ছিল যে বহু অতিকায় আর মহাবলিষ্ঠ জীব তা সহ্য করতে পারেনি বলেই তাদের বংশ একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু সেই তুষার মরু পার হয়ে ক্ষুদ্র হয়েও মানুষ বর্তমানের দিকে বিজয়ীর বেশেই এগিয়ে আসতে পেরেছে কেবল তার মস্তিষ্কের জোরে। এই মস্তিষ্কেরই অভাবে মানুষের আগে আর কোনো জীবী বস্ত্র বা অগ্নি ব্যবহার পর্যন্ত করতে শেখেনি। বানর আর মানুষের পরে আমাদের যেসব পূর্বপুরুষ এই পৃথিবীতে বিচরণ করেছে তাদের পিকিং, রোডেশিয়ান, পিলডাউন বা হেডেলবার্গ এইসব নামেও ডাকা হয়ে থাকে। খুব সম্ভব এরই মধ্যে আরও কয়েক জাতের মানুষ পৃথিবীতে এসে স্বজাতিকে ক্রমোন্নতির দিকে ধাপে ধাপে এগিয়ে দিয়ে তারপর বিদায় নিয়েছে এখান থেকে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো চিহ্নই আবিষ্কৃত হয়নি। পূর্বোক্ত কেত সাহেবের মত হচ্ছে পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব হয় আনুমানিক 10 লক্ষ বছর আগে, কিন্তু নিশ্চয়ই প্রথম যুগে এবং তারও কয়েক লক্ষ বছর পরেও মানুষ ছিল বানরের নামান্তর মাত্র, কারণ জাভায় প্রাপ্ত মানুষের কঙ্কালাবশেষের বয়স তা হচ্ছে 5 লক্ষ বছর, অথচ তখনও সে বানরের চেয়ে বেশি উন্নতি করতে পারেনি। পিকিং মানুষের বয়স ধরা হয়েছে 2.5 লক্ষ বছর, রোডেশিয়ান মানুষদের বয়স ওই একই রকম। হেডেলবার্গ মানুষরা তারা 1.5 থেকে 2 লক্ষ বছর আগে পৃথিবীতে বিচরণ করত, কিন্তু এদেরও মস্তিষ্ক ছিল অপরিণত। সুতরাং বুঝতেই পারছ মানুষের মস্তিষ্ক বর্তমান আকার যে লাভ করেছে কল্পনাতীত কত যুগব্যাপী চর্চার আর চর্চার পর। তারপর নিয়ানডেটাল মানুষের আগমন। এতক্ষণ ধরে যাদের গল্প তোমাদেরকে প্রথম পর্বে বলেছি, এই নিয়ানডেটাল মানুষের দেহাবশেষ তা ইউরোপেই পাওয়া গেছে বটে, কিন্তু ওই জাতের বা ওদের মতন মানুষ তারা যে তখন পৃথিবীর অন্যান্য দেশেও ছিল এই বিষয়ে নৃতত্ত্ববিদদের কোনো সন্দেহেরই অবকাশ নেই। কেউ কেউ হিসেব করে বলেছেন নিয়ানডেটালরা পৃথিবীতে এসেছে প্রায় 50,000 বছর আগে, আর এদের যুগের চিরস্মরণীয় ঘটনা হচ্ছে মানুষের অগ্নিলাভ। এই এক আবিষ্কারেই মানুষ সে যে কি করে অপরাজেয় আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে উঠল, গল্পের প্রথম পর্বে তার অল্প বিস্তর আভাস তো তোমরা পেয়েই গেছ। আমরা যে সময়ে হাহার অগ্নিলাভের কথা গল্পে উল্লেখ করেছি, অন্যান্য জায়গার মানুষদের সঙ্গেও অগ্নির বন্ধুত্ব হয়েছে তার অনেক আগেই। কিন্তু না, এতে আমাদের কোনো ভুল অবশ্য হয়নি, কারণ আদিমকালে নানা দেশের মানুষদের মধ্যে কোনো বিষয় নিয়েই আদান প্রদানের তো কোনো সুযোগ ছিল না। কাজেই অগ্নি ব্যবহার করতে শিখেছে কোনো দেশের মানুষ অনেক অনেক আগে, আর কোনো দেশের মানুষ অনেক পরে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে আন্দামান দ্বীপপুঞ্জের কোনো কোনো আদিম জাতি তারা তো আজ অব্দি আগুন ব্যবহার করতে জানেই না, কিন্তু পণ্ডিতদের মতে নিয়ানডেটালদের দেহেও এমন সব লক্ষণ ছিল
যা বানর বা বন মানুষ তাদের দেহেই একমাত্র দেখতে পাওয়া যায়। আনুমানিক 15,000 বছর আগে থেকে নিয়ানডেটালরা বিলুপ্ত হতে শুরু করে, আর তারা একেবারে বিলুপ্ত হবার আগে আবার যেসব নতুন জাতির আবির্ভাব হলো তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আর বিখ্যাত হচ্ছে ক্রো ম্যাগনান মানুষরা। এদেরকেই তো আধুনিক মানুষ বলে ডাকা হয়, এবং কোন দেশে এদের প্রথম জন্ম বা আবির্ভাব তার কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ এখনো নেই। তবে তারা ইউরোপে গিয়েছিল বোধহয় উত্তর আফ্রিকা থেকে। তাদের চোখে মুখে ছিল কিছু কিছু মঙ্গোলীয় আর আমেরিকার রেড ইন্ডিয়ান ছাপ। আমরা অনায়াসেই অনুমান করতে পারি এই রকম আধুনিক মানুষরা ভারতবর্ষেও অনেক অনেক বছর আগে আবির্ভূত হয়েছিল। কেননা ভারতীয় সভ্যতার বয়স তা তো ইউরোপের চেয়েও অনেক অনেক বেশি। গল্পের দ্বিতীয় পর্বে এই নতুন আধুনিক মানুষদের আকৃতি, প্রকৃতি, আচার, ব্যবহার সমস্তটাই তোমাদের আজ শোনাব। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। সঙ্গে বলি, গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী ও মুনমুন, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজাবাবু। শুরু হচ্ছে আজকের গল্প। হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন, একেবারে অন্য রকমের অ্যাডভেঞ্চার কাহিনী মানুষের প্রথম অভিযান, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ভারী সুন্দর ফুরফুরে হাওয়া বইছে। শখ করে বেড়াতে বেরিয়েছে নতুন বর ঢুডুর সঙ্গে তার নতুন বউ নিনি। সেদিনও কোকিল ডাকত শ্যামলতার অন্তঃপুর থেকে। সেদিন থেকে আজ পর্যন্ত মানুষের ভাষা তো অনেক বদলেছে, কিন্তু কোকিলের ভাষা ছিল ওই একই রকম। অর্থাৎ কোকিলের গান শুনতে শুনতে তারা নদীর ধারে হাজির হল। মস্ত নদী, তার দুধারে সারি সারি দাঁড়িয়ে পাহারা দিচ্ছে অনেক বড় বড় পাহাড়। নদী যে কত দূর গিয়েছে কেউ তা জানে না। ঢুঢু হঠাৎই বলল, হ্যাঁ রে বউ, তোর বাপ আমাকে তোদের ঘরে ঢুকতে দেয় না কেন রে? তার আমি কি জানি, ও কথা চুলোয় যাক। ঘর অর্থাৎ গুহা, তার মধ্যেই তো আছে অগ্নিদেবকে জাগিয়ে রাখবার গুপ্ত রহস্য। এবং হাহা তার জামাইকেও বিশ্বাস করত না। তার পক্ষে এটা অবশ্য অন্যায় নয়, কারণ সেই আদিম যুগের জামাইরা তাদের শ্বশুরদেরকেও খাতির করত না। নিনি তা জানে, আর এটাও তার অজানা নেই যে একবার অগ্নি রহস্য আবিষ্কার করতে পারলেই ঢুডুর হাতে হাহার প্রাণ যাওয়া কোনো আশ্চর্যই নয়। বাপের বিপদ কোন মেয়েই বা যায়? অতএব ঢুডুর প্রশ্ন চাপা দেবার জন্য সে বলল, তুই ওই ফুলগুলো তাড়াতাড়ি পেরে দে দেখি। ফুল নিয়ে কি করবি? আরে গন্ধ শুকবো রে। ফুল দিয়ে যে মালা গাঁথা যায় নিনিদের সমাজের মেয়েরা সেটা জানত না। ঢুডু হাতের প্রচণ্ড পাথুরে মুগুরটার ওপর ভর দিয়ে পাহাড়ে উঠতে লাগল, আর নিনি ঘাসের ওপর দুপা ছড়িয়ে বসে পড়ল। উঁচু গাছের ডালের ওপর উঠে ঢুঢু কিন্তু ফুল পারবার নামও করল না। নদীর দিকে অবাক হয়ে তাকিয়ে বসে রইল চিত্রাবৃতের মতো। নিনি নিজ থেকে ধমক দিয়ে বলল, এই কুড়ে ফুল পার না। তবু ঢুঢুর মুখ বন্ধ। নিনি বলল, হাঁ করে ওদিকে কি দেখছিস রে? কোনোদিনও কি নদী দেখিসনি? ওরে বউ, নদী ঢের দেখেছি রে, কিন্তু নদীতে ওরকম সব জানোয়ারকে কখনো সাঁতার কাটতে দেখিনি তো। জানোয়ার? কি জানোয়ার? হাতি টাতি? উহু, আরে না না, বেয়ারা জানোয়ার। দুদিকে ঝপাং ঝপাং করে হাত ফেলে সাঁতার কাটছে। আর হ্যাঁ, ওদের পিঠের ওপর বসে আছে 5-6 জন করে মানুষ। দূর বোকা, জলে জানোয়ারের পিঠে চড়ে মানুষ কখনো বেড়াতে পারে? আরে বেড়াতে পারে কি, বেড়াচ্ছে।
বিশ্বাস না হয় পাহাড়ে উঠে আয়, দেখ। ভীষণ কৌতূহলে নিনি চঞ্চল হরিণীর মতো দ্রুত পাহাড়ে গিয়ে উঠল। সবিস্ময়ে দেখল ঢুঢুর কথা মিথ্যা নয়। একটা নয়, দুটো নয়, পরে পরে 20-25টা অদ্ভুত জানোয়ার, আর তাদের প্রত্যেকের পিঠে রয়েছে 5-7 জন করে মানুষ। নিনি সভয়ে বলল, ওরে, জানোয়ারগুলো যে একে একে আমাদের কাছেই তীরে এসে দাঁড়াচ্ছে। ওই দেখ, মানুষগুলো ওদের পিঠ থেকে ডাঙায় লাফিয়ে পড়ছে। চল চল, পালাই চল। আরে না রে না, ওরা আমাদের দেখতে পায়নি। শোন, এইখানে লুকিয়ে থেকে দেখ ওরা কি করে। সে যুগে মানুষের মন ছিল অনেকটা জন্তুরই মতো। পথে একটা কুকুরের সঙ্গে আরেকটা অচেনা কুকুরের দেখা হলে তাদের মারামারি বা কামড়াকামড়ি হয়। তখনও চেনাশোনা না থাকলেই এক মানুষ করত বিনা বাক্য ব্যয়ে আর এক মানুষকে আক্রমণ। অবশ্য আজও হাজার হাজার বছর পরেও মানুষ শিশুর মনে এইভাবেরই প্রতিক্রিয়া দেখা যায়। তাই তো অচেনা মানুষ দেখলেই শিশু ভয়ে কেঁদে ফেলে। কাজেই অন্তত 15,000 বছর আগেকার বুনো মেয়ে নিনির মনে অপরিচিতকে দেখে ভয়ের সঞ্চার হওয়াটাই স্বাভাবিক। হঠাৎই ঢুঢু সচকিত কণ্ঠে বলল, হ্যাঁ ও বউ, দেখ দেখ, কুকুর। ওদের সঙ্গে বড় বড় কুকুর রয়েছে, আর কুকুরগুলো আবার ওদের সঙ্গে ল্যাজ নেড়ে লাফিয়ে লাফিয়ে খেলা করছে। মানুষের সঙ্গে কুকুরের ভাব, আজব কাণ্ড রে বউ। হাহা, হুহু, ঢুঢু এরা প্রভৃতিরা যে সমাজে মানুষ হয়ে জন্মেছে সে সমাজের কেউ কখনোই গৃহপালিত জন্তুর কথা কোনোদিনই শোনেনি। জন্তু দেখতে পেলেই মাংস খাবার জন্য তারা বধ করত। তাদেরকে পোষ মানিয়ে কাজে লাগাবার চেষ্টা কখনো কেউ করত না। নিনি বলল, দেখ বর, দেখ, একটা মানুষ আমাদের খুব কাছে এসেছে। এ কি কোনো দেশের নতুন মানুষ? হ্যাঁ রে বউ, তাই তো। ওদের গায়ের রং তো আমাদের মতো কালো কুচকুচে নয়। ইস, কেমন সাদা সাদা বিচ্ছিরি। ওদের মাথার চুলগুলো তো আমাদের মতো না, উস্কো খুস্কোও নয়, সাজানো গোছানো চকচকে। নিনি দুই চোখ পাকিয়ে দেখতে দেখতে বলল, ছি ছি, কি কুৎসিত চেহারা। তোর নাকটা কেমন খাসা থ্যাবড়া, আর ওর নাকটা কেমন উঁচু লম্বা, গায়ে বড় বড় লোম পর্যন্ত নেই, মাথাতেও বেমানান। তুই কেমন বেটে সেটে। হ্যাঁ, আমরা চলি হেলে দুলে, আর ওরা চলছে সিধে হয়ে একেবারে গটগট করে। আবার দেখ, ওরা আমাদের মতো চামড়ার কাপড় পরে না। ওরা কি দিয়ে কাপড় তৈরি করেছে বল দেখি। নিনি তাচ্ছিল্য ভরে বলল, আরে ছ্যা, ওগুলো কি মানুষ না টিকটিকি? তুই একলা এক চড়ে ওদের 5-7 জনকে মেরে ফেলতে পারিস। চুপ বউ, চুপ, কথা বলিস না। লোকটা পাহাড়ের উপর উঠছে, দাঁড়া, ওকে একটু মজা দেখাই। লোকটা চারদিকে দেখতে দেখতে পাহাড়ের উপর উঠছে ধীরে ধীরে। তার শিয়রে যে কত বড় বিপদ ওত পেতে আছে তা সে টেরও পেল না। ঢুঢু পাহাড়ের গা থেকে বেছে বেছে মস্ত একখানা পাথর তুলল, তারপরে বেশ টিপ করেই পাথরখানা ছুড়ল। লোকটা বেজায় জোরে আর্তনাদ করে একেবারে ঠিকরে শটান পড়ে গেল। তারপরে পাহাড়ের ঢালু গা বেয়ে গড়াতে গড়াতে নেমে গেল নিচের দিকে। তার চিৎকার শোনা মাত্রই নদীর ধার থেকে দলে দলে লোকজন ছুটে আসতে লাগল, সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রকাণ্ড কুকুর। নিনি নিজেদের গুহার পথে ছুটতে ছুটতে বলল, ওরে পালিয়ে আয় রে, পালিয়ে আয়। কিন্তু তার কথা শোনবার আগেই ঢুঢু পালাতে শুরু করেছে। বন জঙ্গল ভেঙে খানা ডোবা ডিঙিয়ে পাহাড়ের চড়াই উতরাই পার হয়ে ঢুঢু আর নিনি যখন গুহার কাছে গিয়ে পড়ল, হাহা, তখন সপরিবারে গুহার সামনে ভোজে বসেছে। হ্যাঁ, ভোজ তো ভারী, কতকগুলো গাছের শিকড় আর বন্য কুকুরের আতপোড়া মাংস। হাহা কুকুরের একটা আস্ত ঠ্যাং তুলে নিয়ে তার রানে একটা মস্ত কামড় মেরে খুব খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে বলল, আরে আরে জামাইটার সঙ্গে আমার আমার বেটি এমন ছুটে আসছে কেন রে? হ্যাঁ, হুয়া বলল, তাই তো কর্তা, তোর প্রতাপে দেশ তো এখন ঠান্ডা, তবু ওরা ভয় পেয়েছে কেন? সত্যি আশ্চর্য হবার কথাই বটে। হাহার খোকা আগুনের গুণ দেখে
কেবল যে গুহা ভালুকরা আর খারাতে তোরাই সেখান থেকে চম্পট দিয়েছে তা তো নয়। হুহু সর্দারের মতো আরও বেশ কিছু ছোট বড় সর্দার ভক্তের মতো এসে তার দল ভারী করে তুলেছে। সেই অঞ্চলে হাহার শত্রু তো কেউ নেই, সকলেরই মুখে তার জয়ের ধ্বনি। সকলেই জানে এখন হাহা সর্দারের আশ্রয়ে থাকার মানে হচ্ছে পর্বতের আড়ালে থাকা। এদেশে তার মেয়ে জামাইকে ভয় দেখাবে এত বড় বুকের পাটা তবে কার? ঢুঢু কাছে এসেই বলল, ওরে শ্বশুর, ওরে শ্বশুর, নতুন মানুষ এসেছে রে, নতুন মানুষ। হ্যাঁ হ্যাঁ। হাহা আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ সে কি? আমি জানি না, আর আমার মল্লুকে নতুন মানুষ? হ্যাঁ রে বাপ, তারা জানোয়ারের পিঠে চড়ে নদীর জলে বেড়ায়। তাদের রং সাদা, গায়ে গায়ে লোম নেই, নাক খেদা নয়, হাড় কুৎসিত। হ্যাঁ, গতরেও তারা আমাদের চেয়ে অর্ধেক, আমাদের চেয়ে মাথায় লম্বা হতে পারে, কিন্তু চওড়ায় তারা একদম বাজে। তুই ফু দিলে তারা উড়ে যাবে রে সর্দার। হ্যাঁ, ফু দেব না রে হুহুর বেটা, ফু দেব না। খোকা আগুনকে লেলিয়ে দেব, বুঝলি? আমার মল্লুকে নতুন মানুষ। হ্যাঁ, তা দলে তারা পুরু নাকি রে? হ্যাঁ সর্দার, হ্যাঁ। আমাদের চেয়েও? না, তা হবে না বোধ হয়। কোথায় তারা? ওই কলকল নদীর ধারে। হাহা একবার আকাশের দিকে মুখ তুলে তাকালো। চারদিকে গোধূলির আলো জ্বলছে, পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরে আসছে বাসার পানে। টুটু বলল, বাপ, কলকল নদীর ধারে যেতেই তো এখন আধার নামবে রে বাপ। আরে হ্যাঁ, আচ্ছা আজকের রাতটা চুপচাপই থাকা যাক, কি বলিস রে? হ্যাঁ, সেই ভালো। তারপর কাল সকালে দলবল নিয়ে নতুন মানুষদের ঘাড় ভাঙতে যাব। কথাটা বলেই হাহা আবারও কুকুরের রাত পড়া ঠ্যাংটা হাতে তুলে এক কামড় বসালো। কলকল নদীর অশ্রান্ত কল্লোলে সেখানে সঙ্গীতের অভাব হয়নি কোনোদিনও, এক মুহূর্তের জন্যও নয়। কোকিল আছে, পাপিয়া আছে, ময়ূর আছে, আরও কত রং বেরঙের পাখি যে আছে, সকলকার নাম কে করে। সুন্দর সুর শোনাবার জন্য আছে ভ্রমর, আছে মৌমাছি, তারা সবাই হচ্ছে বনভূমির বাধা গাইয়ে। মাইনে পায় যত খুশি, পাকা ফল আর ফুলের মৌ। আর অরসিক পাখিগুলো ছিল তখন কাক, চিল, চড়াই, পেঁচা, কা কা চিহি চিহি কিচিরমিচির চেঁচা করে চেঁচিয়ে যারা ভাবে জবর ওস্তাদি গান গাইছি আমরা। মর্মরিত বনভূমিও রাগ করে বলে মর্মর মর্মর, কিন্তু অরসিকরা মরতে কিংবা চুপ করতে তখন মোটেই রাজি হতো না। আর তারা আজও মরেনি বা চুপ করেনি, অসাধারণ তাদের ধৈর্য। এই সঙ্গীতের সুরে বেসুরে মুখরিত নদীর ধারে একটা উঁচু জমির ওপরে নতুন মানুষদের তাঁবু পড়েছে সারে সারে। হাহাদের সঙ্গে এদের চেহারার কত তফাৎ আছে বটে। হাহাদের কপাল, নাক, চিবুক, গলার চলার কায়দা ছিল বন মানুষের মতো, কিন্তু এদেরকে দেখলে তোমরা মনে করতে, হ্যাঁ এরা তো আমাদেরই জাত বটে। আরে এই নতুন মানুষদের বংশধররা আজও ভারতের নানা স্থানে বাস করে বলে অনেক নৃতত্ত্ববিদরা বিশ্বাস করেন। হয়তো অন্য জাতির সঙ্গে মিশেই এরা দক্ষিণ ভারতের বিখ্যাত দ্রাবিড় সভ্যতা গড়ে তুলেছিল। মহেঞ্জোদারো আর হরপ্পায় যে 5000 বছর আগেকার রাজ্য আবিষ্কৃত হয়েছে, তার সঙ্গেও যে নতুন মানুষদের সম্পর্ক ছিল এমন অনুমান তো করা যেতে পারে। ইতিহাস বলে আর্যরা যখন মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে আগমন করেন, তখন ভারতের উত্তরে যারা বাস করত তাদের সঙ্গে তারা অনেক কাল ধরেই যুদ্ধ করেছিল। কিন্তু এই তারা কারা? আমরা যাদের কথা এখন বলছি তারাই যে বিদেশি আর্যদের কবল থেকে স্বদেশকে বাঁচাবার চেষ্টা করেছিল, এমন অনুমানের যথেষ্ট কারণ আছে। বহু যুগব্যাপী সেই যুদ্ধে বারবার হেরে তারা ক্রমশ বিন্ধ্যাচল পার হয়ে ভারতের দক্ষিণ দিকে প্রস্থান করেছিল। তারপর আর্যরা তাদের নিয়ে আর বেশি মাথাও ঘামায়নি, এবং মাঝে মাঝে মাথা ঘামিয়েও তাদের স্বাধীনতা আর হরণ করতে পারেনি। এমনকি মুসলমান প্রভাব স্বীকার করে সমগ্র আর্যাবর্তের আর্যরা যখন
ক্রিয়মান দক্ষিণ ভারত তখন এবং তারপরেও দীর্ঘকাল পর্যন্ত আপন স্বাধীনতা অক্ষুণ্ণই রেখেছিল তারা। আর্যরা তাদের অমানুষ বলতো না বটে, কিন্তু তারা আর্য জাতীয় নয় বলে ঘৃণা ভরে তাদের অনার্য নামেই ডাকত। না না, অনার্য বলতে অবশ্য অসভ্য বোঝায় না, কারণ তারাই তো জ্বেলেছিল ভারতবর্ষের প্রথম সভ্যতার প্রদীপ। এই আর্যরা যখন প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন, তখন সেই সভ্যতার প্রদীপ শিখা বড় অল্প উজ্জ্বল ছিল না। আর্যদের মতন এই নতুন মানুষরাও বাইরে থেকেই ভারতবর্ষে প্রবেশ করেছিল। পৃথিবী তখন ছিল না আজকের মতো জনবহুল, তার অধিকাংশই ছিল নির্জন। কোথাও যখন খাবারের অভাব হতো বা অধিকতর পরাক্রান্ত জাতির কাছে আর এক জাতি পরাজিত হতো, তখন এক দেশের লোক দলে দলে চলে যেত অন্য দেশে। এইসব কারণেই তো একদল নতুন বা ক্রোম্যাগনান জাতীয় মানুষ ইউরোপে প্রবেশ করে। কারোর মতে তারা এসেছিল উত্তর আফ্রিকা থেকে, কেউ আবার বলেন এশিয়া থেকে। তারপর সেখানে হাহাদের জাত ভাইদের হারিয়ে আস্তানাও স্থাপন করে এবং মেসোপটেমিয়া বা পারস্য অঞ্চল বা অন্য কোথাও থেকে আর এক দল ঢুকে পড়ে ভারতবর্ষে। হাহাদের জাতের চেয়ে সভ্যতায়, চেহারায় তারা ছিল অনেক অনেক উন্নত। পণ্ডিতরা তাদের পৃথিবীর প্রথম সত্যিকারের মানুষ বলেন, এবং তারাও হাহাদের জাতকে মানুষের জাত বলে তো মনেই করত না। অনেকেরই মত, পৃথিবীর সব দেশেরই পুরাতন রূপকথায় যেসব ভীষণ দর্শন রাক্ষস বা খোকসের বর্ণনা পাওয়া যায়, হাহাদের জাতের মানুষ থেকেই তাদের উৎপত্তি হয়েছে। হাহাদের জাতের কোনো মানুষ আজ আর পৃথিবীতে বেঁচে নেই। প্রাচীন মিশরী ও ইতালির আদিম বাসিন্দা ইত্রাস্কান প্রভৃতি জাতির মতো তারা লুপ্ত হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। সম্ভবত একালের কোনো কোনো অসভ্য জাতিদের মধ্যে খুঁজলে হয়তো তাদের রক্ত আজও পাওয়া যাবে। আর্যদেরও নানা দল পরে নানা কারণে তাদের প্রথম স্বদেশ মধ্য এশিয়া ছাড়তে বাধ্য হয়েছিল। একদল আসে ভারতবর্ষে, আর একদল যায় পারস্যে, আর একদল ঢোকে ইউরোপে। তাই তো এই তিন দেশেই তখন প্রথম সত্যিকারের মানুষরা বাস করতে শুরু করেছিল। তিন দেশেরই আদিবাসিন্দারা আর্যদের কাছে যুদ্ধে হেরে যায়। হেরে কতকটা এদিক ওদিক সরে পড়ে এবং কতক মিলেমিশে যায় আর্যদেরই সঙ্গে। ইউরোপে যেমন আর্যদের সঙ্গে মিশেছে অনার্যদের রক্ত, ভারতেও তেমন মারাঠি, বাঙালি, বিহারি আর যুক্তপ্রদেশের হিন্দুস্থানি এইসব জাতিদের মধ্যেও তো অনার্য রক্ত রয়েছে। হ্যাঁ, গল্প শুনতে বসে এইসব জ্ঞানের কথা শুনতে তোমাদের শুকনো বলেই মনে হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ, রাগের কিছু নেই, তবে গল্পই শোনো। ও হ্যাঁ, বলছিলাম কি যেন, কলকল নদীর ধারে একটা উঁচু জমির ওপর পড়েছে নতুন মানুষদের তাঁবু। তাঁবুগুলো জানোয়ারদের শুকনো চামড়া সেলাই করে তৈরি, কিন্তু হাহাদের মতো তারা চামড়া পরে না, তারা পরে গাছের ছালে তৈরি পোশাক, যা ভারতবর্ষে বলকল বা বাকল নামে বিখ্যাত। ও হ্যাঁ, ভালো কথা, নিনির মতামত শুনেছ তো? তারা নাকি ফর্সা। হ্যাঁ, তারা নিনিদের চেয়ে ফর্সা নিশ্চয়ই, কিন্তু তাদের গৌরবর্ণ বলা চলে না। আর্যদের চোখে তারা কালোই ছিল, যেমন কাফরিদের চোখে আমরা ভারতীয়রা ফর্সা হলেও সাহেবদের চোখে কিন্তু আমরা যথেষ্ট কালো। এই নতুন মানুষদের অনেকগুলো দল উত্তর ভারতের নানান দিকে ছড়িয়ে পড়েছে। একটা দল এসেছে এখানে, ছেলে বুড়ো মেয়ে বাদ দিলেও দলে সক্ষম যোদ্ধার সংখ্যা নেহাত ৩০০-র কম নয়। সেদিন সকালে আলোর সঙ্গে পাখিরা জেগে উঠেই দেখতে পেল নতুন মানুষদের দলের রীতিমতো সারা পড়ে গেছে। তাঁবুর ভিতরে বসে মেয়েরা তারা জিনিসপত্র গুছিয়ে রাখছে, কেউ শিকারে মারা জানোয়ারের রোমস ছালে তৈরি বিছানা তুলে নিয়ে রোদে শুকোতে দিতে যাচ্ছে, কেউ বা নদী থেকে মাটির কলসি ভরে জল নিয়ে আসছে, কেউ মাটির বাসন কোসন মাজছে, কেউ উনুন ধরাচ্ছে। পৃথিবীর কোথাওই তখন কোনো ধাতুই আবিষ্কৃত হয়নি। এই মাটির বাসনই ছিল অতি বড় সভ্যের ব্যবহার্য। বড়জোর দলের সর্দার আর হোমরা চোমরারা পাথরের ঘটিবাটি থালা ব্যবহার করে বিলাসিতার পরিচয় দিতেন। এদের দলের সর্দারের নাম সূর্য। দলের ভেতর সবচেয়ে তেজি, বলশালী আর বুদ্ধিমান বলেই তিনি সর্দারের পদ পেয়েছেন। আর সে যুগে সর্দারের ছেলে বা ভাই হলেই কিন্তু কেউ সর্দারি পেত না।
দলের লোকেরা যাকে যোগ্য আর বুদ্ধিমান মনে করত তাকেই দিত সর্দারি। এই সূর্য সর্দারের দুই ছেলে, অগ্নি আর বায়ু, এক মেয়ে নাম আলো। এই প্রথম যুগের মানুষরা সকলেই ছিল প্রকৃতির ভক্ত। সূর্য ও চন্দ্রের উদয়াস্ত লীলা, ঝঞ্ঝা পবনের বিরাট শক্তি, মহাসাগরের নৃত্যশীল অসীম উচ্ছ্বাস আর অনাহত আকাশের অনন্ত নীলিমা এসব দেখে তাদের মন হতো বিস্মিত, অভিভূত। ভাষার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষরা প্রকৃতির প্রত্যেকেই বিশেষত্বের এক একটা করে নামও রাখল এবং এইসব নামেই নিজেদেরকে ডাকতেও শুরু করল। আর সেই সব প্রথা আজও কিন্তু লুপ্ত হয়নি। আমাদের চারদিকে তাকালেই আমরা দেখতে পাব আমাদের অনেকেরই নাম প্রকৃতির নামে। সূর্য সর্দার বলছিলেন, ওরে অগ্নি, নতুন দেশে এসেছি, কোথায় কি পাওয়া যায় জানি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? অগ্নির বয়স তখন 24, বায়ুর চেয়ে সে 3 বছরের বড়। ছিপছিপে অথচ বলিষ্ঠ দেহ, তার চোখ, হাত আর পা সর্বক্ষণই চাঞ্চল্য প্রকাশ করছে। সে বলল, কেন বাবা, কাল আস্তে আস্তে বনে তো অনেক হরিণ দেখেছি, বায়ুকে নিয়ে আমি শিকারে চললাম। হ্যাঁ, কিন্তু শিকার যদি না পাস? শিকার না পাওয়া তখন ছিল ভারী ভাবনার বিষয়, কারণ মানুষ তখনও চাষ করতে শেখেনি। ভাত, ডাল, রুটি প্রভৃতি দিয়ে উদর পূরণ করবার উপায় তো নেই, আর শাকসবজিরও ব্যবহার ছিল না। বড়জোর বনে কোথাও কোনো রকম ফলমূল পাওয়া যেত, সেই জন্যই তো মাংস ছিল একমাত্র আহার্য। এমন সময় এক কোণা থেকে কোকড়ানো চুল দুলিয়ে আলো ছুটে এলো। বয়স 16, দাদা অগ্নির মতোই চঞ্চল, মুখে চোখে উছলে উঠছে কৌতুক হাসি। এসেই বলল, বাবা বাবা, দাদা বনে হরিণ দেখেছে, আর আমি দেখেছি ওই নদীতে বড় বড় মাছ। সূর্য সর্দার সস্নেহে মেয়ের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ, ভালো খবর দিলি, চল তোকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই। আমার আজ শিকারে যাবার বা এখান থেকে নড়বার উপায় নেই। নতুন জায়গায় এসেছি, সবাই কথায় কথায় পরামর্শ করতে আসছে। বায়ু, নিয়ে আয় তো আমার হাত সুতো। বায়ু এনে দিল। তখনও ছিপের বা জালের তো আবিষ্কার হয়নি। বেশি সভ্য মানুষরা চামড়ার তন্তু দিয়ে তৈরি হাত সুতোয় পাথর বা হাড় দিয়ে প্রস্তুত বড়শি পরিয়ে মাছ ধরত। কিন্তু মাছ ধরবার এই কৌশলও তখন হাহা বা হুহুদের জগতে ছিল স্বপ্নেরও অগোচর। বাবার সঙ্গে প্রায় নাচ করতে করতে আলো বেরিয়ে এলো তাঁবুর ভেতর থেকে। অগ্নি তখন নিজের আর ভাইয়ের জন্য অস্ত্র বের করছে, চকমকি পাথরের কুঠার, ছুরি আর বর্ষা। সে আরও 2টো অস্ত্র বার করল, সে যুগের যা অশ্রুতপূর্ব মহা আবিষ্কার, ধনুক। বাঁশের ধনুক, কঞ্চির বান, আর বানের ফলা সেটা পাথরের। তখনও তুনির গড়তে কেউ শেখেনি, তাই বানগুলোকে গোছা করে দড়িতে বেঁধে দেহের পাশে ঝুলিয়ে রাখত। আগুন ব্যবহার করতে শিখে জীবরাজ্যে মানুষ প্রথম হয়েছিল সবচেয়ে বেশি শক্তিধর। আর তারপরের প্রধান আবিষ্কার রূপে ধনুকবানের নাম করলে ভুল হবে না। শিকারী মানুষের পক্ষে এর চেয়ে বড় অস্ত্র আদিম পৃথিবীতে তো কেউ কল্পনাও করতে পারেনি। কেবল আদিম পৃথিবীতে কেন, মধ্যযুগের সভ্য পৃথিবীতেও যুদ্ধক্ষেত্রে ধনুকবানকেই মনে করত সবচেয়ে বড় অস্ত্র। আর হ্যাঁ, আধুনিক যুগেও যে সমস্ত পশ্চাৎপদ জাতি বনে জঙ্গলে বসতি বাঁধে, এই ধনুকবাণী হচ্ছে তাদের আত্মরক্ষার আর শিকার সংগ্রহের প্রথম উপায়। কেন, এই তো সেদিনও তিব্বতীরা ধনুকবাণ নিয়ে পাল্লা দিতে চেয়েছিল ইংরেজের বন্দুকের সঙ্গে। 100 বছর আগে জাপানিরাও ব্যবহার করত ধনুক ও বাণ। অগ্নি ও বায়ু তাঁবুর ভেতর থেকে বেরিয়ে দেখল দলের অন্যান্য লোকেরা এখানে ওখানে নানা কাজে ব্যস্ত। কেউ পাথরের ছেনি মুগুর দিয়ে চকমকি কেটে অস্ত্র তৈরি করছে, কেউ ভোতা অস্ত্র ঘষে ঘষে ধারালো করছে, কেউ বা ফল গাছে উঠে ফল লাভের চেষ্টায় নিযুক্ত। অগ্নি চেঁচিয়ে বলল, আমার সঙ্গে কে শিকারে যাবে, এসো। 6 লোক তাদের সঙ্গী হল, গোটাচারেক কুকুরও তাদের পিছু নিল। বায়ু বলল, বাহ,
আর কেউ যে এলো না, ওরা কি আজ উপোস করবে নাকি? উত্তরে সঙ্গীদের একজন বলল, হ্যাঁ, ওরা উপোস করবার পাত্রই বটে। তবে ওরা কি হাওয়া খেয়ে উপবাস ভঙ্গ করবে? কদিন সমানে পথ হেঁটে হেঁটে ওরা ভারী শ্রান্ত। এখানকার নদীতে অনেক মাছ আর গাছে পাখি দেখে ওরা ঠিক করেছে আজ বনে জঙ্গলে আর ঢুকবে না। মারবে গাছের পাখি, ধরবে নদীর মাছ। আমাদের দল বড় অল্পেই কাবু হয়ে পড়তে শুরু করেছে। 15 দিনে 100 ক্রোশ পথ হেঁটে যাদের পায়ে ব্যথা হয়, তাদের আমি পুরুষ বলে গণ্যই করি না। এরকমই সব কথা বলতে বলতে 8 জন শিকারী প্রথমে অনিবিড় জঙ্গল, তারপর গভীর জঙ্গলের ভিতর গিয়ে পড়ল। সেই জঙ্গল এতটাই নিরেট, স্তব্ধ আর স্থির যে তার বহু স্থানেই যেন বায়ু চলাচল পর্যন্ত নেই। পাখিরা পর্যন্ত সেই সব জায়গায় ঢুকতে ভয় পায়, কারণ যারা গান না গেয়ে থাকতে পারে না সেখানে তারা একেবারেই নীরব। মাঝে মাঝে পথ আর একটু একটু খোলা জমি, বাকি সর্বত্রই মস্ত মস্ত গাছ পরস্পরকে জড়াজড়ি করে লতাগুল্মে আচ্ছন্ন হয়ে আছে, আর তাদের তলায় অন্ধকারের সঙ্গে যেন সন্ধ্যার ম্লান আলো আলাপ করছে মৌন ভাষায়। চারদিকেই কি যেন একটা বুকচাপা ভয় দম বন্ধ করে বসে আছে। চারদিকেই কারা যেন অদৃশ্য পা ফেলে জীবনকে হত্যা করবার পরামর্শ করছে নির্বাক মুখে, অজানা ইঙ্গিতে। পাছে কোনো পশু মানুষের পায়ের শব্দ শুনে সাবধান হয়ে পালিয়ে যায়, সেই ভয়ে শিকারীরা পা টিপে টিপে এগিয়ে চলল। এই নতুন মানুষরা প্রথম সভ্যতার আস্বাদ পেলেও তখনও তারা বন্য প্রকৃতিরই আদিম সন্তান। তারা যেমন নিঃশব্দে অরণ্যের সঙ্গে মিশিয়ে থাকতে পারত, একালের কোনো অর্ধসভ্য মানুষও তা মোটেই পারে না। এমন সময় এক কাণ্ড হল। কথাটা খুলেই বলি, তোমরা সেই গুহাবাসী ভালুক আর ভালুকিকে কি নিশ্চয়ই ভোলনি? তারা পুরনো বাসা ছেড়ে এই অরণ্যের নিকটবর্তী একটা গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। ভেবেছিল মানুষের মুখ আর দেখবে না, অপয়া মুখ। আজ সকালে ঘুম থেকে উঠে ভালুকি জানালো যে মৌচাকের সন্ধানে সে বনের ভিতর একবার টহল মারতে চায়, আর ভালুকও মত প্রকাশ করল এ প্রস্তাব তো মন্দ নয়, সেও যাবে। দুজনেই ঊর্ধ্বমুখে তাকিয়ে এগিয়ে আসতে আসতে দেখছিল কোন গাছের ডালে আছে মৌমাছিদের বাসা। আর হঠাৎই একটা জঙ্গলের ভেতর থেকে প্রথম বেরিয়ে ভালুক চমকে ও থমকে দাঁড়িয়ে পড়ল। হাত বিশ তফাতেই কয়েকজন মানুষ। মানুষরাও তাকে দেখছিল। হ্যাঁ, তারাও বড় কম চমকে উঠল না। জঙ্গলের ভেতর থেকে ভালুকের বউয়ের আওয়াজ এলো। ব্যাপার কি? দারুণ ঘৃণায় আর ক্রোধে ভালুক বলল, দু চোখের বালি গিন্নি, মানুষ মানুষ। হ্যাঁ, বলো কি বলো কি? কথাটা বলতে বলতেই সে তাড়াতাড়ি ঝোপ থেকে বেরিয়ে পড়ল। ওদিকে অগ্নি বলল, হুঁশিয়ার, চটপট প্রত্যেকেই ধনুকে বান লাগাও। কিন্তু ভালুক ভয় পেল না, ভালুকিও নয়, কারণ তারা এর মধ্যেই চট করে দেখে নিয়েছিল যে এই ধরিবাজ মানুষগুলোর হাতে সেই দাউ দাউ জলজল করা ভয়ানক জিনিসগুলো নেই। উঁচু হয়ে হেঁট হয়ে ঘাড় কাত করে একটু এপাশে একটু ওপাশে গিয়ে ধনুকবানগুলো ভালো করে দেখে ভালুক বলল, গিন্নি, এসেই মরি। এই মানুষগুলো গোটা কয়েক কাঠি নিয়ে আমাদের ভয় দেখাতে এসেছে। এই মানুষগুলো গোটা কয়েক কাঠি নিয়ে আমাদের ভয় দেখাতে এসেছে? কর্তা, মধু নয়, অনেক দিন পরে আজ আবার মানুষ খাবো, চলো। ভালুক আর ভালুকি তেড়ে এলো। অগ্নি বলল, ছাড়ো বান। প্রচণ্ড শব্দ করে এক ঝাঁক তীর ছুটে গেল। পাথরের তীর হলেও ঘষে ঘষে তাদের ফলাগুলো এমন সুচলো করা হয়েছিল যে গন্ডার ছাড়া আর যে কোনো জীবের চামড়া ভেদ করতে পারে অনাসেই। ভালুকের পিঠের ওপর আর সামনের পায়ের ওপর দুটো বান বিঁধল। ভালুকির বিশেষ কিছু হলো না বটে, কিন্তু একটা বানে তার এক কান হয়ে গেল এফোর ওফোর। ভালুক
প্রচণ্ড চিৎকার করে দৌড়তে দৌড়তে বলল, পালাও গিন্নি পালাও, আমি পালালাম। ভালুকি কিন্তু কর্তার উপদেশ শোনবার জন্য অপেক্ষা করেনি, আগেই অদৃশ্য হয়েছে। বন পেরিয়ে পাহাড়ে উঠে গুহায় ঢুকে জিব্বার করে শুয়ে পড়ে ভালুক দেখল ভালুকি আগেই সেখানে হাজির হয়ে ফুটো কানটা ক্রমাগত নাড়ছে। ভালুক বলল, কি দেখলাম? হ্যাঁ, কাঠি ছুঁড়ে কাবু করলো। ভালুকি ছটফট করতে করতে বলল, ও জ্বলে মরি গো, জ্বলে মরি, এ কানে আমি আর শুনতে পাবো না। হ্যাঁ, এই বন ছাড়তে হলো গিন্নি। চলো চলো, আমরা হিমালয়ে গিয়ে উঠি, মানুষ সেখানে যাবে না। ভালুকি সায় দিয়ে বলল, তাই ভালো কর্তা, মানুষগুলো কাপুরুষ, তারা আমাদের কাছে আসে না, দূর থেকে কি সব ছড়ে, কিচ্ছু মানে হয় না, ওদের দেখলে ঘেন্না হয়, ওদের কাছে থাকা অসম্ভব। তারা হিমালয়ে প্রস্থান করল, আর তাই তো আজও তাদের বংশধররা হিমালয়ে বাস করছে। ওদিকে সূর্য সর্দার কলকল নদীর ধারে বসে মাছ ধরছেন। এরই মধ্যে মস্ত একটা মাছ ধরে আবারও তিনি জলে হাত সুতো ফেলছেন। মাছ ধরতে ধরতে মাঝে মাঝে তিনি মুখ তুলে দেখছেন নদীর ওপারে অনেক দূরে নীলাকাশের তলায় সাদা নিরেট মেঘের মতো স্থির হয়ে আছে চির তুষারের চাদর গায়ে মহাগিরি হিমালয়, আর তার পায়ের তলায় পড়ে রয়েছে অগণ্য শিখর কণ্টকিত বহুদূর ব্যাপী ধূসর পর্বত সাম্রাজ্য। তারও নিচে রয়েছে ক্রোশের পর ক্রোশ জুড়ে সীমাহীন নীল অরণ্যের দেশ। বন যেখানে আরো কাছে নদীর ওপারের দিকে এগিয়েছে, সেখানে তার রং হয়ে উঠেছে গাঢ় শ্যামল থেকে ক্রমেই কচি সবুজ। বনের আগেই এবং নদীর বালুরেখার পরেই দেখা যাচ্ছে দুর্বাঘাসে মোড়া এক বিশাল প্রান্তর, তার বুকেই চড়ছে হরিণ আর বন্য মহিষের দল। মাঝে মাঝে প্রকাণ্ড ম্যামথ হাতিরা দল বেঁধে নদীর ধারে আসছে জলপান করবার জন্য, আর তাদের সামনে বাঁকানো লম্বা লম্বা দাঁতগুলোর ওপর জ্বলে জ্বলে উঠছে সূর্যকর। সূর্য সর্দার নিজের মনেই বললেন, বাহ, থাকবার জন্য খুব ভালো জায়গায় নির্বাচিত হয়েছে। হ্যাঁ, এখানে জলাভাব হবে না, নদীতে আছে মাছ, গাছে আছে ফল আর পাখি, বনে আছে অগন্তি শিকারের পশু। হ্যাঁ, দীর্ঘকালের জন্য নিশ্চিন্ত হতে পারব। তার মেয়ে আলো খানিকক্ষণ নদীর ধারে বসে বালি দিয়ে ছোট্ট একটা কিম্ভূতকিমাকার জন্তুর মূর্তি গড়বার চেষ্টা করছিল। তারপর কিছুক্ষণ ধরে একটা মুখর কোকিলের ডাক নকল করতে লাগল। তারপর সুন্দর একটা প্রজাপতি দেখে ছুটল তারই পিছন পিছন। প্রজাপতিও ধরা দেবে না, সেও ছাড়বে না। ছুটতে ছুটতে সেই পাহাড়ের কাছে গিয়ে পড়ল যার উপরের ফুলগাছ দেখে নিনি গতকাল আবদার ধরেছিল। সূর্য সর্দারের হাতের সুতোয় তখন একটা মাছ টান মারছে। তিনি সুতো গুটিয়ে তাকে ডাঙায় আনতে ব্যস্ত। বাবা বাবা, রাক্ষস বাবা, রাক্ষস! আচম্বিতেই দূর থেকে আলোর ভীত আর্তস্বর জাগল, বাবা বাবা, রাক্ষস রাক্ষস! সচমকে ফিরে দেখেই সূর্য সর্দারের একেবারে চক্ষু স্থির। বিকট দর্শন বিপুল বপু এক ভয়াবহ মূর্তির কবলে পড়ে আলো ধস্তাধস্তি করছে প্রাণপণে, এবং পাহাড়ের উপর থেকে নেমে আসছে সেই রকমই দেখতে আরো 4-4টে মূর্তি, আর তারা হচ্ছে হুহু, টুটু, ঘটু আর ঢুঢু। প্রথমটা সূর্য সর্দার স্তম্ভিত হয়ে গেলেন। এইমাত্রই তো তিনি ভাবছিলেন যে এখানে এসে নিশ্চিন্ত হবেন, তাহলে এখানেও রাক্ষসের দল আছে। অবশ্য এরা তার অপরিচিত নয়, কারণ যে দেশ থেকে তারা এখানে এসেছে সেখানেও এইরকম রাক্ষসরা তাদের উপর অত্যাচার করত। এরা মানুষের মেয়ে ধরে নিয়ে যায় এবং পুরুষদেরকেও ধরে নিয়ে গিয়ে মেরে তাদের মাংস খায়। তাহলে কাল তাদের একজন লোককে পাথর ছুঁড়ে মেরেছিল, তাহলে তো এরাই। বাবা
আলো কাতর স্বরে আবারও ডাকল, বাবা বাবা বাবা। কি বিপদ! তিনি যে নির্বোধের মতো কোনো অস্ত্র না নিয়েই মাছ ধরতে এসেছেন, তবুও শুধু হাতেই মেয়ের দিকে ছুটলেন। ওদিকে দলের অন্যান্য লোকরাও আলোর আর্তনাদ শুনতে পেয়েছিল। চারদিক থেকে হৈ হৈ রব তুলে তারাও বেগে ছুটে আসতে লাগল, কিন্তু কেউ কাছে আসবার আগেই রাক্ষসগুলো আলোকে নিয়ে পাহাড় আর জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে গেল। সূর্য সর্দার দলবল নিয়ে পাহাড়ের উপর গিয়ে উঠলেন, কিন্তু কোথাও কেউ নেই, আলোর কান্নাও আর শোনা যায় না। সূর্য সর্দার পাগলের মতো চেঁচিয়ে উঠে বললেন, ওরে আলো, আলো, আলো যে আমার মা মরা মেয়ে, আমি যে তাকে নিজের হাতে মানুষ করেছি। ওরে খোঁজ, খোঁজ, চারদিকে খোঁজ, সারা পৃথিবী খোঁজ, রাক্ষসদেরকে হত্যা কর, যেখান থেকে হোক আলোকে আমার কোলে ফিরিয়ে আন, ফিরিয়ে আন, ফিরিয়ে আন। বলতে বলতেই শোকে ভেঙে তিনি সেখানেই বসে পড়লেন। আলোর খোঁজে চারদিকে ছড়িয়ে পড়ল দলে দলে নতুন মানুষ। সূর্য সর্দার ভূমিতলে জানু পেতে বসে ঊর্ধ্ব মুখ হয়ে শাস্ত্রনেত্রে ভগ্নস্বরে বললেন, সৃষ্টির প্রথম দেবতা হে সূর্যদেব, অন্ধকার পৃথিবীতে আলো আনাই তোমার একমাত্র কর্তব্য। আমার অন্ধকার মনে আমার হারা আলোকে আবার ফিরিয়ে আনো প্রভু। হে সূর্যদেব, হে মানুষের প্রথম দেবতা, হে প্রথম দেবতা। হাহার বিপুল স্কন্ধের উপরে আলোর অজ্ঞান দেহ, তার পিছনে পিছনে আসছে হু হু, টুটু, ঘটু আর ঢুঢু। তারা প্রথমে অনেকখানি পথ দ্রুত বেগে ঊর্ধ্বশ্বাসে পার হয়ে এলো। এখানকার প্রকাশ্য আর গুপ্ত সমস্ত পথই তাদের নখদর্পণে, এবং কোন পথ দিয়ে সরে পড়লে এ প্রদেশের সব আগন্তুক অনুসরণকারীকে ফাঁকি দেওয়া সহজ হবে একথা তারা ভালো রকমই জানত। কখনো নিবিড় জঙ্গলের মধ্যবর্তী ঘুটঘুটে সুড়িপথ দিয়ে, কখনো পাহাড়ের মাঝখানকার খাদ লাফ মেরে পার হয়ে, এবং কখনো কণ্টক বনের ভেতর দিয়ে এগিয়ে তারা অবশেষে এসে পড়ল নিজেদের গুহার অনতি দূরে এক সবুজ রং মাখানো উপত্যকায়। তারপর নিশ্চিন্ত হয়ে হাহা কথা বলবার ফাঁক পেল। হুহুকে ডেকে বলল, আরে হুহু, ও লোকগুলো কোন মুল্লুক থেকে এলো জানিস কিছু? না রে সর্দার, ওগুলো কি মানুষ না খুদে পোকা? হ্যাঁ, কে ওদের নিয়ে মাথা ঘামায় বলতো? আরে হ্যাঁ, আমাদের এক এক চড়ে ওদের মাথা গুঁড়ো হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, ওরা দলে ভারী না হলে আমরা কখনোই পালাতুম না। কিন্তু সর্দার, ওদের মাংস ভারী নরম বলেই তো মনে হলো। হ্যাঁ, যা বলেছিস হুহু, ওদের দেখে আমার জিভে জল আসছিল রে, জল আসছিল। ঢুঢু বলল, চল না শ্বশুর, আমরাও একদিন দল বেঁধে গিয়ে ওদের সব কটাকে ধরে নিয়ে আসি, কেমন? আরে হ্যাঁ ঢুঢু, তাই যাব একদিন। অমন কচি মাংস হাতছাড়া করা যাবে না, বুঝলি? কিন্তু হাহা সর্দার, ওদের গায়ে জোর কম হলেও হাতে অস্ত্র আছে, এটা ভুলিস না রে সর্দার। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও খোকা আগুন আছে, এটা তুইও ভুলিস না রে হুহু। হাহা বড়াই করে বলল। টুটু বলল, যাতে মানুষ পালায়। টুটু, ওই আগুনে পুড়িয়ে আমি ওদের মাংস খাবো। ও সর্দার, হয়তো ওরাও অন্য কোনো ফুসমন্তর জানে, নইলে এখানে আসতে সাহস করে। ঢুঢু কিন্তু বাপের কথাতেই সাই দিয়ে বলল, হ্যাঁ রে শ্বশুর, হ্যাঁ, আমি নিজের চোখে ওদের 3টে ফুসমন্তর দেখেছি। ও তাই নাকি? তা কি কি শুনি? হ্যাঁ শ্বশুর, কাল দেখেছি ওরা অনেকগুলো হাতওয়ালা জানোয়ারের পিঠে চড়ে জলে বেরিয়ে বেড়াচ্ছে। নতুন মানুষেরা এসেছিল নৌকো ভাসিয়ে দাঁড় ফেলে। এ মুলুকে নৌকো তখনও কেউ দেখেনি, আর তাই তো ঢুঢু সেই দাঁড়শুদ্ধ নৌকোগুলোকেই
হাতওয়ালা জানোয়ার বলে মনে করেছে। বড় বড় গাছের গুড়ি কেটে তাদের মাঝের অংশ বার করে ফেলে নতুন মানুষরা সেকেলের নৌকো তৈরি করত। হাহা জানতে চাইল, হ্যাঁ জামাই, তা তুই আর কি দেখেছিস রে? আজকে দেখলাম ওদের ৩-৪ জন কলকল নদীতে ঝাঁপিয়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে ভেসে ওপারে গিয়ে উঠল। বানরদের মতো হাহাদের জাতের মানুষরা নদীকে বড়ই ভয় করত, কারণ তারা সাঁতার কাটতে জানত না। বানর ও মানুষ জাতীয় কোনো জীব অন্যান্য অধিকাংশ পশুর মতোই সাঁতার কাটবার শক্তি নিয়ে জন্মগ্রহণ করে না, সাঁতার তাদের শিখতে হয়। আর এই নতুন মানুষরা, তারা মাথা খাটিয়ে সাঁতার কাটবার কায়দা আবিষ্কার করেছিল। এইবারে হাহা ভয়ানক আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ বলিস কি রে, বলিস কি? মানুষ জলে চলে? বলিস কি রে জামাই? হ্যাঁ। ওরে শ্বশুর, জলে গেলে তোর খোকা আগুনও তো মরে যায়। ওরা জলে ঝাঁপ খেলে তুই কি করবি সর্দার? হ্যাঁ, ওদের ঝাঁপ খেতে দেব কেন রে বোকা? সে কথা যাক, আর কি দেখেছিস তুই বল? ওরা কি একটা ছুঁড়ে জলে ফেলে দেয়, আর জলের মাছগুলো ডাঙায় উঠে আসে। ওদের খাবারের কোনো ভাবনা নেই রে। সে কি, কে জানে, ওদের আরো কত ফুসমন্তর আছে কে জানে। আচ্ছা, ওরা যে আগুন মন্তর জানে না, তাই বা কে বলতে পারে? হ্যাঁ, হুহু সভয়ে বলল। আসলে নতুন মানুষরা আগুনকে আরো বেশি বশ করতে পেরেছিল। তারা কেবল অগ্নিকুণ্ডেই আগুন রাখত না, অন্ধকারকে দূর করবার জন্য প্রদীপ তৈরি করে গর্ভে চর্বি আর সলতা রেখে আলোও জ্বালাতে পারত, এবং মশালের ব্যবহারও তাদের অজানা ছিল না। কিন্তু ঢুঢুর তো এসব দেখার সুযোগ হয়নি, কাজেই হুহুর কথা শুনে বলল, আরে বাপ, ইস, আগুন মন্তর জানবে ওই মানুষ পোকাগুলো? আরে ছ্যা, অসম্ভব। এমন সময় আলোর জ্ঞান ফিরে এলো। প্রথমটা সে কিছু মনে করতে পারল না, তারপরই অনুভব করল তার সর্বাঙ্গে রাশি রাশি কর্কশ লোমের মতো কি যেন ফুটছে। তার নাকেও লাগল কেমন একটা মোটকা গন্ধ। তখনই তার সমস্তটাই মনে পড়ল। নিজের অবস্থাটা বুঝেই আবারও সে চেঁচিয়ে কাঁদতে আর হাত পা ছুটতে লাগল। হাহা তাকে এক ঝাঁকানি দিয়ে গজরে উঠতেই ভয়ে তার চিৎকার ও হাত পা ছোড়া একেবারে বন্ধ হয়ে গেল। সবাই তখন হাহাদের গুহার সামনে এসে পড়েছে। ছেলেমেয়েদের সঙ্গে হুয়া গুহাপথের মুখেই দাঁড়িয়েছিল। সে অত্যন্ত অবাক হয়েই দেখল তার স্বামীর কাঁধে ঝুলছে এক অদ্ভুত মেয়ের দেহ, আর মেয়েটার মাথায় তো খোপা বাঁধা। হুয়া আগে কখনো খোপা দেখেনি। গলায় দুলছে কড়ির মালা, দেহে বলকলের বস্ত্র। না, তার রং তো কালো নয়, নাকটাও থ্যাবড়া নয়, গলা খাটো নয়, তার মুখে বড় বড় দাঁতও নেই, গায়ে লম্বা লম্বা লোম নেই, আর আঙুলে বড় বড় ধারালো নখ। না, তাও তো নেই। ওমা, এ আবার কেমন মেয়ে? হুহু আর ঢুঢু গুহার বাইরেই থেবড়ি খেয়ে বসে পড়ল, কারণ গুহার ভেতর যে তাদের প্রবেশ নিষেধ। হাহা গম্ভীর বদনে গুহার ভেতর প্রবেশ করল। কৌতূহলী হুয়াও চলল পিছন পিছন। হাহা ভিতরে গিয়ে আগে আলোকে কাঁধ থেকে নামালো। একে তো বাপের কোল থেকে তাকে ছিনিয়ে আনা হয়েছে, তার ওপর যারা তাকে কেড়ে এনেছে তাদের সে মানুষ বলে তো ভাবতেও পারছে না। তার চোখে এরা রাক্ষস ছাড়া আর কিছুই তো নয়, এবং এরা যে তাকে কুচি কুচি করে কেটে খেয়ে ফেলবে, এটা ভেবেই সে প্রায় মরমর হয়ে পড়েছে। কাজেই আলো আর দুপায়ে ভর দিয়ে মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপাস করে বসে পড়ে নত মুখে অশ্রুপাত করতে লাগলো নীরবে। হাহা বলল, শোন হুয়া, দেখিস এ যেন পালায় না। ওই কোথাকার একটা ছুরিকে ধরে আনলি রে? যেখানকারই হোক, কিন্তু এটা যেন পালাতে না পারে। কেন, তুই একে নিয়ে করবি কি? মেরে খাবি? না। তবে সংসারে আবার একটা পেট বাড়াবি কেন? সে কথা এখনই নাই বা শুনলে? না, আমি শুনবই। আরে তবে শোন, আমি একে বিয়ে করব। শুধু হাহাদের মুল্লুকে কেন,
সেই সময় পৃথিবীর সব দেশেই পুরুষরা মোটেই একটা বউ নিয়ে না খুশি হতে পারত না। হ্যাঁ, এ প্রথা আজও পৃথিবীর বহু দেশেই আছে, এমনকি আমাদের বাংলাদেশেও। কি জানি, আমি জানি না। কিন্তু কোনো যুগেই কোনো স্বামী যেমন চাইতো না যে তার বউ একসঙ্গে অনেকগুলো বিয়ে করুক, ঠিক সেরকমই সতীন নিয়ে ঘর করতে হবে শুনলে কোনো স্ত্রী কোনোদিন খুশি হতে পারেনি। সেই জন্য হুয়াও খুশি হল না। আলোর দিকে দৃষ্টিপাত করে হুয়া বলল, এই এক ফোঁটা মেয়েকে তুই বউ করতে চাস নাকি রে? হ্যাঁ হ্যাঁ চাই। কেন, আমি কি মরেছি? হ্যাঁ, তুই এখনো মরিসনি বটে, কিন্তু বেশি কথা কইলে এইবারে মরবি। হাহা এবার হাতের মুকুলটা কাঁধের ওপর তুলল, তারপরই নামিয়ে মাটির ওপর সশব্দে রাখল। হুয়া বুদ্ধিমতী স্ত্রীলোক, বুঝল অত বড় মুগুরের ওপর যুক্তি বা প্রতিবাদ চলে না, তাই তার মুখ একেবারে বোবা হয়ে গেল। বাবা, বাবা! হঠাৎই বাইরে থেকে টুটুর ডাক শোনা গেল। কি রে টুটু? হাতি, হাতি! আরে কোথায় রে, কোথায়? বনের গর্তে হুহুদের লোক খবর এনেছে। তাড়াতাড়ি হাহা গুহার কোণ থেকে কতকগুলো বর্ষা তুলে নিয়ে বেগে পা চালিয়ে অদৃশ্য হয়ে গেল। শিকারের পশু চিরদিনই দুর্লভ, বিশেষত সেই প্রস্তর যুগে। কত কষ্ট করে, কত খোঁজাখুঁজির পর 5-7 দিন অন্তর হয়তো একটা হরিণ কিংবা শূকর অথবা ভাল্লুক কি গরু পাওয়া যায়। আর একদল লোকের রাক্ষসে ক্ষুধার মুখে তা উড়ে যেতেও বেশিক্ষণ লাগে না। তারপর হয়তো দিন দুয়েক পুরো বা অর্ধেক উপবাস। কারণ আগেই তো বারবার বলেছি, তখন চাষবাস ছিল না, মানুষ আসল খাবার বলতে বুঝত কেবল মাংসকেই। কাজেই হাহাও আলোর কথা ভুলে বেগে বেরিয়ে গেল। বউ যত খুশি পাওয়া যায়, কিন্তু একটা ম্যামথের দাম 10-20টা বউয়ের চেয়েও বেশি। হ্যাঁ, প্রস্তর যুগের যুক্তি ছিল এই রকম। হুয়া খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে আলোকে দেখল, তারপর এগিয়ে গিয়ে আলোর খোপাটা একবার টেনে কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করল, এই এটা কি রে? আলো ওদের ভাষা জানে না, তাই কিছুই বুঝতে পারল না। একবার মুখ তুলে হুয়াকে দেখেই অস্ফুট আর্তনাদ করে আবারও মুখ নামিয়ে ফেলল। হুয়া নারী হলেও তার কোনো সান্ত্বনার কারণ তো নেই। রাক্ষসের বদলে রাক্ষসী, এই তো মাত্র। তোর গায়ে লোম নেই কেন? তুই এত রোগা কেন? আরে আরে, তুই কাঁদছিস কেন? হুয়া আরো অনেক কথা জিজ্ঞাসা করল, কিন্তু আলো সে কথা বলে না। তারপর হুয়া অনেকক্ষণ ধরে বসে বসে কি সব ভাবল। খুব সম্ভব সতীনের সঙ্গে ঘর করতে গেলে ভবিষ্যতে তাদের সংসার কি আকার ধারণ করবে সেইটাই কল্পনা করে দেখার চেষ্টা করল। দৃশ্যটা বোধ করি খুব উজ্জ্বল বলে মনে হল না। হুয়া একবার উঠে বাইরে গেল। না, সেখানে কেউ নেই। তার ছোট খোকাটা পর্যন্ত মেমদবদের ঘটা দেখতে গেছে। পাহাড়ের উপরের পড়ন্ত রোদে গাছের ছায়াগুলো সুদীর্ঘ হয়ে উঠল। হুয়া বুঝল আলো নিভে যাবার আগেই সকলে আবারও গুহায় ফিরে আসবে। সে আবারও ভিতরে এলো, আলোর কাছে এসে বলল, এই ছুরিটা। সাড়া নেই। আলোর হাত ধরে একটানে তাকে দাঁড় করিয়ে দিয়ে হুয়া বলল, দূর হ বোবা। আলো শুধুই কাঁদে। এবার তার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে হুয়া গুহার বাইরে এলো। তারপরই তাকে একটা প্রচণ্ড ধাক্কা মেরে পথের দিকে আঙুল নির্দেশ করে রুক্ষস্বরে বলল, দূর হ বোবা আপদটা, বেরো। আলো এবার তার ইঙ্গিত বুঝতে পারল, কিন্তু নিজের এই কল্পনাতীত সৌভাগ্যকে সে বিশ্বাস করতে পারছে না। ভাবল এ হচ্ছে রাক্ষসীর ছলনা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। পাহাড়ের উপর থেকে একটা লম্বা গাছের ডাল কুড়িয়ে মাথার ওপর তুলে নাড়তে নাড়তে হুয়া দুচোখ পাকিয়ে আবারও বলল, আমার বরকে ভারী পছন্দ হয়েছে না? মেরে না তাড়ালে বিদায় হবি না, তাই না? আলো যদিও এখান থেকে পালাতে পারলেই হাতে স্বর্গ পায়, তবু পালানোর জন্য নয়, হুয়ার লাঠি এড়াবার জন্যই ভয়ে দৌড়তে আরম্ভ করল। হুয়া চেঁচিয়ে বলল,
দূর হরে সতীন, দূর হ, তোকে আমার বর দেব না রে। সে জানে হাহা যখন আজকে হাতি পেয়েছে খুশিতে মশগুল হয়ে ফিরবে, তাই তো মেয়েটা পালিয়েছে শুনলেও বেশি গোলমাল করবে না, খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকবে। হ্যাঁ, আরে পেট আগে না বউ আগে? বড়জোর হুয়ার পিঠে পড়বে লাঠির 2-4টে ঘা। তা সতীনকে বিদেয় করতে পারলে লাঠির গুঁতোও সে হজম করতে রাজি। আরে লাঠির ব্যথা সারতে লাগে 2 দিন, কিন্তু সতীন সে তো ঘাড়ে চেপে থাকে চিরদিন। আলো যখন তার চোখের আড়াল হয়ে গেল, হুয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানেই বসে পড়ল 2 পা ছড়িয়ে। তার সারাটা মন এখন আনন্দে পরিপূর্ণ। সে যদি গান জানত নিশ্চয়ই এখন একটা গান ধরত। কিন্তু দুঃখের বিষয় হল হুয়াদের সময় গান বাঁধার জন্য কবিরা ছিল না। নাও, হুয়াকে তোমরা একবার ভালো করে দেখে নাও, তার সঙ্গে এই আমাদের শেষ দেখা। কিন্তু সত্যি কথা বলতে কি, সেই প্রস্তর যুগ থেকে এই বৈজ্ঞানিক যুগ পর্যন্ত মেয়েদের মধ্যে লুকিয়ে আছে ওই হুয়া। আজ সে ব্লাউজ, রেশমি শাড়ি, গয়না, হাইহিল জুতো পরে, রকমারি কায়দায় চুল বাঁধে, হাতে গলায় মুখে ঠোঁটে স্নোয়ার পাউডার সঙ্গে রং মাখে এবং মিহি সুরে মাজা ভাষায় কথা বলে তাই তো তোমরা হাহার বউ হুয়াকে আজ চিনতে পারো না। হুয়ার এই প্রস্তর যুগের লীলা খেলার ইতিহাস সাঙ্গ করলাম বটে, কিন্তু আজও সে আমাদের মধ্যে বেঁচে আছে। না, খালি হুয়া নয়, হাহাও। একটু তীক্ষ্ণ চোখে চারদিকটা তাকালেই সবাই তাদের চিনতে পারবে। এইবার একটু আলোর কাছে যাই। হুয়ার লাঠি এড়াবার জন্য প্রথমে সে ঊর্ধ্বশ্বাসে ছুটল, তারপর একেবারে পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে পিছন ফিরে দেখল অনেক দূরে গুহার মুখে হুয়া তখন পা ছড়িয়ে বসে, এত দূরে যে তাকে দেখাচ্ছে খুব ছোট্টটি। সে তার পিছনে তেড়ে আসেনি দেখে আলো তো ভারী অবাক। তাহলে রাক্ষসীর মনেও দয়া মায়া সমস্তটাই আছে। কি ভীষণ বিপদ যে সে এড়িয়ে এসেছে এবং হুয়া যে কেন তাকে এত তাড়াতাড়ি মুক্তি দিল তা জানতে পারলে আলো নিশ্চয়ই মত পরিবর্তন করত। কিন্তু আলোর তখন রাক্ষসীর দয়ামায়ার কথাও ভাববার কোনো সময় নেই। সূর্য পালিয়ে গেছে পশ্চিম আকাশে। এর মধ্যেই অরণ্যের তলায় বিরাট অন্ধকার সভার আয়োজন হচ্ছে। নিচে সুদূর প্রান্তরে মোষ ও গরুর দল রাতের আশ্রয়ের সন্ধানে দলে দলে ফিরে আসছে। পাখিরাও সাঝের গান শুরু করল বলে। আদিম যুগের ভয়াবহ রাত্রে মানুষের পক্ষে তখন বাইরে থাকা এক কথায় অসম্ভব। কিন্তু আলো কোন দিকে যাবে? কোথায় সেই নদীর তীর যেখানে তার বাবা তাঁবুর ভেতর বসে মেয়ের শোকে হাহাকার করছেন? হ্যাঁ, বাবা যে তার জন্য কাঁদছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাবা তাকে কত কত ভালোবাসেন। কিন্তু আলো কেমন করে তার কাছে গিয়ে বলবে, বাবা এই তো আমি ফিরে এসেছি, আর কেঁদো না। আলো যে সে পথ চেনে না, এ দেশ যে নতুন তার কাছে। কিন্তু পথ চিনুক আর না চিনুক, আলোকে আগেই রাক্ষসপুরীর কাছ থেকে দূরে, অনেক দূরে পালাতে হবে। বাবার কাছে ফিরতে না পারা সে তো খুবই দুঃখের কথা, কিন্তু অসম্ভব দুঃখের কথা হচ্ছে আবারও রাক্ষসদের হাতে পড়া। অতএব আলো তাড়াতাড়ি পাহাড় থেকে নামতে লাগল। এই অভিশপ্ত মুল্লুক থেকে যত তফাতে যাওয়া যায় ততই ভালো। তখনও রাত আসেনি। বেলা শেষের ম্লান আলোমাখা আকাশের দিকে দিকে ছায়াময়ী সন্ধ্যা সবে তার ধূসর অঞ্চল ছড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে দেখা গেল একটা জঙ্গলের গর্ভ ভেদ করে হেলে দুলে বেরিয়ে এলো জ্যান্ত কেল্লার মতো সেকালকার বিরাট দেহ রোমশ গন্ডার। আলো তীরের মতো একটা বড় গাছতলায় দৌড় দিল, দরকার হলে গাছে উঠে গন্ডারকে ফাঁকি দেবে বলে। কিন্তু সেই গন্ডার আলোকে গ্রাহ্যের মধ্যেই আনল না, নিজের মনেই সেখানে বেড়াতে লাগল। গন্ডারকে পিছনে রেখে আলো অন্যদিকে এগোতে থাকল, কিন্তু কিছু দূর অগ্রসর হয়েই
থমকে দাঁড়িয়ে পড়ল এবং তার সর্বশরীর গেল যেন হিম হয়ে। এ যে গন্ডারের চেয়েও সাংঘাতিক। খানিক দূরে একটা সবুজ গাছপালার প্রাচীর ফুঁড়ে বেরিয়ে এলো একদল রাক্ষস। হাহারা ম্যামাথের মাংস নিয়ে ফিরছে। তখন তাদের দলে প্রায় 15-16 জন লোক এবং প্রত্যেকেই বহন করে আনছে ম্যামাথের খণ্ড বিখণ্ড দেহের এক একটা অংশ। আলোর চোখে একেই তো তারা মূর্তিমান রাক্ষস ছাড়া আর কিছুই নয়। তার উপর তাদের সর্বাঙ্গ তখন ম্যামাথের রক্তে হয়ে উঠেছে বিভৎস। মুখে, মাথায়, গায়ে লম্বা লম্বা ছেঁড়া লোম, মাংস আর হাড়ের কুচি। দেখলেই শিউরে উঠতে হয়। হাহাও আলোকে দেখতে পেয়েছিল, আর এখানে তাকে দেখবার আশা মোটেই সে করেনি। তাই প্রথমে বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপরই মহাক্রোধে হুঙ্কার দিয়ে উঠল। আলো পালাবে কি? সেই প্রচণ্ড হুঙ্কার শুনেই কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। হাহা দাঁত কিরমির করে বলল, টুটু টুটু, তোর মায়ের আক্কেল দেখেছিস রে? হ্যাঁ, কেন? ভাব কি করলো বাপ? হ্যাঁ, ছুরিটাকে পালাতে দিয়েছে। আরে বাপ, যে পালাতে চায় তাকে ধরে রাখে কে? হ্যাঁ, আচ্ছা, ধরে রাখা যায় কিনা বাসায় গিয়ে বোঝাবো। এখন শোন। বলো কি? ছুরিটাকে কাঁধে তুলে নিয়ে চল, আর তোর হাতির মাংসটা আমার কাঁধে চাপিয়ে দে। টুটু যেভাবে হাতির পাটা বাপের জিম্মায় দিল আর তারপর আলোর দেহের দিকে এগিয়ে চলল, তা দেখলেই মনে হয় এই আপদটাকে ঘাড়ে করে বয়ে গুহায় নিয়ে যাবার ইচ্ছা তার মোটেই নেই। কিন্তু সে হচ্ছে প্রস্তর যুগের কথা। অবাধ্য হলেও বাপ তখন ডান্ডা মেরে পুত্রবধ করতেও পিছপা হতো না। এ যুগে তোমাদের হয়তো এই সমস্ত কথা শুনলে চমক লাগবে। ভাববে সেকালে বুঝি পিতৃস্নেহ বা পুত্রস্নেহ কিংবা দয়া মায়া কিছুই ছিল না। কিন্তু তখনকার স্নেহ, দয়া, মায়া ছিল সে যুগেরই উপযোগী, কারণ সকলের উপরই কাজ করত তখন জঙ্গলের পাশবিক আইন কানুন। বাপের হুকুম টুটু অমান্য করতে সাহস করল না। এমন সময় ঘটল এক কাণ্ড। খোলা জমির মাঝখানে পড়েছিল আলোর অচেতন দেহ। তার চারধারেই অরণ্যের প্রাচীর। তারও পরে দূরে কাছে, এখানে ওখানে সেখানে দেখা যাচ্ছে ছোট বড় ধূসর বা শ্যামল শৈল। তাদের শিখরে শিখরে মাখানো পরন্ত দিবসের নিবন্ত দীপ্তি। পশ্চিম দিকে ছিল হাহার দল। টুটু সেই দিক থেকে পায়ে পায়ে এগিয়ে আসছে। এমন সময় পূর্ব দিকের অরণ্যের ভেতর থেকে বেগে বেরিয়ে আসতে লাগল লোকের পর লোক। তারা নতুন মানুষ। সবাই যখন আত্মপ্রকাশ করল, তখন দেখা গেল দলটা বড় মন্দ নয়, কারণ সংখ্যায় তারা 30-32 জনের কম হবে না, আর প্রত্যেকেই সশস্ত্র। টুটু আর অগ্রসর হল না, সবিষয়ে দাঁড়িয়ে পড়ল। হাহাও চমকে উঠে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। হুহু বলল, সর্দার, পালাই রে, চল পালাই। হাহার চমক ভাঙল, বলল, হ্যাঁ, হু হু, পালাবো কেন? আরে দেখছিস না সর্দার, দলে ওরা ভারী। হ্যাঁ, কিন্তু ওগুলো তো পোকার মতো, আমাদের চড় খেলে মাথা ঘুরে পড়ে যাবে। সূর্য সর্দারের লোকেরা দলে দলে বিভক্ত হয়ে অরণ্যের নানা দিকে আলোকে খুঁজে বেড়াচ্ছিল। কথা ছিল, যে দল আলোকে প্রথম খুঁজে পাবে, সিঙার সংকেতে বাকি সবাইকে সেই খবর জানিয়ে দেবে, এবং তাহলেই সকলে একত্রে এসে মিলবে। সিঙা যে কি চিজ, হাহারা কেউ তা জানে না। হাহা চকিত স্বরে বলল, আরে আরে, অমন ভয়ানক চেঁচায় কোন জানোয়ার রে? হ্যাঁ, আরে জানোয়ার নয় রে সর্দার, জানোয়ার নয়, ফুসমন্তর। বনের চারদিকেই ফুসমন্তর চেঁচাচ্ছে। ওই শোন, আবার কাদের পায়ের শব্দ। সত্যিই তাই। মাটির ওপর পায়ের শব্দ জাগিয়ে দলে দলে কারা যেন বেগে ছুটে আসছে। হুহু বলল, সর্দার, আমি লম্বা দিলাম, এই ফুসমন্তরের সঙ্গে লড়তে পারবো না। কেবল হুহুই নয়, ঢুঢু, টুটু আর ঘটুর সঙ্গে বাকি সকলেও যখন পৃষ্ঠভঙ্গ দিল, হাহারও তখন পালানো ছাড়া
কোনো উপায়ান্তর রইল না। পরদিনের প্রথম সূর্যকরের সোনালি ছোঁয়া পেয়ে জেগে উঠল আদিম প্রভাত, জেগে উঠল বনবিহঙ্গের দল, আর জেগে উঠল ম্যামাত হাতি, রোমস গন্ডার, বলগা হরিণ, দেতো বরাহ, সঙ্গে বুনো ঘোড়া ও শৃঙ্গি মোষের দল। আলো দেখে ঘুমোতে গেল খাড়া দেতো, গুহা ভালুক, হায়না আর নেকড়েরা। রাতের আধার না জমলে যাদের শিকারের সুবিধা হয় না। মানুষরাও জাগল বটে, কিন্তু তারা জাগল কিনা দেখবার জন্য কারোরই ছিল না আগ্রহ। বিপুল পৃথিবীর সর্বত্রই মানুষ আজ জেগে উঠে এত বেশি গোলমাল করে যে লোকালয়ের অনেক দূরে থেকেও অরণ্য তা শুনতে পায়। ওহো, পরদিনের প্রভাতের কথা বলছিলাম। সকাল থেকেই দেখা যাচ্ছে বনের অলিগলি দিয়ে, মাঠ প্রান্তরের উপর দিয়ে, পাহাড়ের পর পাহাড়ের উপত্যকা আর চড়াই উতরাই পার হয়ে দলে দলে বিরাট বক্ষ হৃষ্টপুষ্ট মশীকৃষ্ণ মানুষ চলেছে পশু শক্তির উচ্ছ্বাসে লাফাতে লাফাতে, চিৎকার করতে করতে। অরণ্যের জিবড়া যে যেদিকে পারল ছুটে পালাতে লাগল। এই অঞ্চলে এরকম ভীষণ চিৎকার পাগল বৃহৎ জনতা আর কখনোই দেখেনি তারা। মানুষদেরকে কোনোদিনই তারা বন্ধুর মতো দেখেনি, তাই তারা সহজেই ভেবে নিল যে এরা ছুটে আসছে তাদেরই জব্দ করতে, বিপদে ফেলতে। হাহা সর্দার এই অঞ্চলে তার যত জাত ভাই আছে সবাইকে জোরে ডাক দিয়েছে। কিছুদিন আগে হলেই হাহা সর্দার এইরকম বেপরোয়া হুকুম জারি করতে সাহস করত না, কারণ সে জানত কেউ তার হুকুম মানবে না, উল্টে হয়তো তাকেই তেড়ে মারতে আসবে। কিন্তু আজকে সে সর্দার, সে যে সে সর্দার নয়, অগ্নিবিজয়ী হাহা সর্দার, যার হাতে আছে দপদপে খোকা আগুন। খাড়া দেতো আর গুহা ভালুকের দল যার প্রতাপে দেশ ছাড়া, তার কথা আজ শুনবে না কে, তাকে আজ ভয় করবে না কে। অতএব জনতার পর জনতার স্রোত বয়ে চলেছে বনে বনে, যেন সুন্দর শ্যামলতার উপরে কুৎসিত কালির ধারা। কিন্তু সব স্রোতের গতি একই মুখে, প্রত্যেকেই চলেছে হাহা সর্দারের গুহার দিকে। অসভ্য জনতা, তারা মৌনব্রত কাকে বলে তা তো জানেই না। তাদের চিৎকারে পৃথিবী তাই আজ বিষাক্ত হয়ে উঠেছে। সেই বৃহৎ জনতা যখন পাহাড়ের তলায় এসে জমল, হাহা সর্দার তখন একটা উঁচু পাথরের ঢিবির ওপর দাঁড়ালো বিচিত্র ভঙ্গিতে। তাকে আজ খুব জমকালো দেখাচ্ছে বটে। সে কোমরে পড়েছে গুহা ভালুকের একখানা ছাল এবং গায়ে জড়িয়েছে খাড়া দেতোর ছাল। সর্দারি গৌরব প্রকাশ করবার জন্য সে মাথায় পড়েছে রঙিন পাখির পালকের টুপি। তার কোটি দেশে গোজা পাথরের ছোড়া, পিঠে বাঁধা দুটো বর্ষা, এবং তার দুই হাতে আছে দুখানা দাউ দাউ করে জ্বলন্ত কাঠ। মাথা তুলে বুক ফুলিয়ে হাহা সর্দার গম্ভীর কণ্ঠে বলল, ওরে শোন, তোদের কেন ডাক পড়েছে সবাই তা জানিস তো? জনতা সমস্বরে বলল, জানি সর্দার, জানি। হ্যাঁ, আমাদের মুলুকে উড়ে এসে জুড়ে বসতে চায় কোথাকার একদল পোকার মতো মানুষ। আমরা হচ্ছে আগুন ঠাকুরের চেলা। তোরাই বল, দুনিয়ার কাউকে ভয় করা কি আমাদের উচিত? জনতা এক স্বরে বলল, না রে সর্দার, না। হুহুর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে হাহা বলল, শোন, কিন্তু কি এক বাজে ভো ভো ফুসমন্তর শুনে আমাদের এই হামবড়া কুটকুটে হুদুটা ভয়ে একেবারে খাবি খাচ্ছে। প্রত্যেকেই কটমট করে হুহুর দিকে তাকাল। সে মুষড়ে পড়ে ঘাড় হেট করল। হাহা বলল, হুহুরে, তুই আমাদের সঙ্গে যাবি কিনা? হ্যাঁ, তোকে যখন সর্দার বলে মানি, তোর হুকুমে প্রাণ দিতেও রাজি আছি রে। হ্যাঁ। হুহু বুদ্ধিমানের মতোই বলল, কিন্তু মনে মনে এই অভিযানে যাবার ইচ্ছে তার মোটেই ছিল না। হাহা আবার প্রত্যেককে সম্বোধন করে বলল, সকলে শোন, তোদের জন্য কলকল নদীর ধারে পাহাড়ের ওপর আমি আগুন দেবতাকে জাগিয়ে এসেছি। আর দেরি নয়, আয় তোরা। কলকল নদীর সুদীর্ঘ আঁকাবাঁকা তটরেখার পাশ দিয়ে অগ্রসর হল সেই উন্মত্ত জনস্রোত। সবার আগে চলেছে হাহা সর্দার, দুই হাতে তার অগ্নি নৃত্য।
কলকল নদীর তীরে আজ প্রভাতের রবিকর নতুন মানুষদের সভাকেও করে তুলেছে সমুজ্জ্বল। নদীতটের বালুরেখার উপরেই যে উচ্চভূমিতে খাটানো হয়েছিল তাদের তাঁবু, তারই একটা অংশ ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে এবং সেইখানে মণ্ডলাকারে আসন গ্রহণ করেছে আদিম পৃথিবীর নবযুগের শিকারী যোদ্ধারা। আর প্রত্যেকেরই সাজ পোশাকে আজ একটু বিশেষ মনোযোগের পরিচয় পাওয়া যাচ্ছে। সে ছিল এমন যুগ, তখন সশস্ত্র থাকতে হতো প্রত্যেককেই। তাই তো যোদ্ধাদের সকলের কাছেই রয়েছে ধনুকবাণ, মুগুর, ছোড়া, বর্ষা কিংবা কুঠার। অরণ্যে তাদের বাস। কখন কোন দিক থেকে মানুষ শত্রু বা হিংস্র জন্তু আক্রমণ করে তা তো বলা যায় না। তাই তো তাদের অভ্যর্থনার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হয়। আহারে বিহারে শয়নে সর্বদাই তো অজ্ঞাত সব বিপদের হঠাৎই আবির্ভাবের সম্ভাবনা। এর ঢের পরের যুগেও এই প্রথা লুপ্ত হয়নি। তখনও জামাই যেত শ্বশুরবাড়িতে তরোয়াল হাতে নিয়ে। আর আজও শিখ আর গুর্খারা সবসময় তো অস্ত্র কাছে রাখে। যোদ্ধারা মণ্ডলকারে যেখানে বসে আছে তারই একদিকে রয়েছে একখানা উঁচু পাথর, সর্দারের আসন রূপে যা ব্যবহৃত হবে। সর্দারের জন্য উচ্চাসনের ব্যবস্থা হয়েছিল সেই প্রাচীন যুগ থেকেই। আর সেই উচ্চাসনই পরে পরিণত হয় রত্নখচিত স্বর্ণ বা রৌপ্য সিংহাসনে। প্রত্যেক যোদ্ধার মুখ দেখলেই বুঝতে দেরি লাগে না আজকে তারা এখানে সমবেত হয়েছে যুদ্ধবিগ্রহ বা শিকারের জন্য নয়, কোনো এক বিশেষ উৎসবের জন্যই। কারণ প্রত্যেকেরই হাসি হাসি মুখ, কেউ গল্প করছে, কেউ গান গাইছে, কেউ বা তালে তালে করতালি দিচ্ছে। এমন সময় দেখা গেল ডান হাতে আলোর কোমর জড়িয়ে ধরে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে আসছেন সূর্য সর্দার। আলোর মুখও হাসিতে খুশিতে একেবারে মনোরম। সূর্য সর্দার এসে উঁচু পাথরখানির ওপর বসলেন। আলো বসল বাপের পাশে মাটির ওপরে, তার জানুর ওপর হেলে মাথা রেখে। একালে রাজকুমারী বা সর্দার কন্যার জন্য বিশেষ আসনের ব্যবস্থা থাকে, কিন্তু তখন সর্দারের ছেলে মেয়েদের জন্য কেউই মাথা ঘামাত না। সূর্য সর্দার ধীরে ধীরে বললেন, বন্ধুগণ, তোমরা জানো রাক্ষসদের কবল থেকে আমার আদরের মেয়ে আলো উদ্ধার পেয়েছে বলে আজ আমি দেবতাদের কাছে জীব বলি দেব। শুভ কার্যে দেরি করা উচিত নয়। তোমরা বলির পশু নিয়ে এসো। সঙ্গে সঙ্গেই একজন লোক উঠে প্রকাণ্ড দামামা বাজিয়ে বলির পশু আনবার জন্য সংকেত করল। তারপরেই দেখা গেল কয়েকজন লোক মস্ত বড় একটা ভালুককে টেনে হিঁচড়ে সভার দিকে আনছে। ভালুকের চার পায়ে চারগাছা চামড়ার দড়ি বাঁধা। চারজন লোক চারদিক থেকে দড়িগুলো টেনে নিয়ে আসছে। তার কোমরে আর গলাতেও চামড়ার দড়ি বেঁধে ধরে আছে আরো দুজন লোক। ভালুকটা ভীষণ গর্জন করছে, দাঁত খিঁচোচ্ছে, নখ বার করা থাবা ছুড়ছে এবং অগ্রসর হতে চাইছে না। কিন্তু তার সমস্ত আপত্তি ও ভয় দেখাবার চেষ্টাই বারবার নিষ্ফল হয়ে যাচ্ছে। ঘৃণ্য ও তুচ্ছ মানুষের হাতে জাত ভাইয়ের এই অবস্থা দেখলে তোমাদের সেই পূর্ব পরিচিত গুহা ভালুক তার কান কাটা বউয়ের কাছে কি মত প্রকাশ করত বলো দেখি? তোমরা মোষ, ছাগল এইসব বলি দেওয়ার কথা শুনেছ, হয়তো সাঁওতালদের মুরগি বলি দেওয়ার কথাও তোমাদের অজানা নেই, এবং এও জানো আগে নরবলিও দেওয়া হতো। কিন্তু ভালুক বলির কথা এই বোধ করি প্রথম তোমরা শুনলে। কিন্তু আদিম যুগে পৃথিবীর নানা দেশেই যে ভালুক বলি দেওয়া হতো এর বহু প্রমাণ পাওয়া গিয়েছে। আজও জাপানের আদিম বাসিন্দারা, যারা আইনু নামে পরিচিত, এবং অন্যান্য জাতিদের মধ্যেও এই প্রথা এখনো প্রচলিত আছে। আদিম মানুষের প্রধান শত্রু ছিল ওই গুহা ভালুকরা। তাদের বল বিক্রমের উপরে মানুষের শ্রদ্ধা ছিল যথেষ্ট। পণ্ডিতরাও অনুমান করেন খুব সম্ভব সেই জন্যই অন্যান্য বাজে বা দুর্বল পশুর বদলে দেবতাদের উদ্দেশ্যে ভালুক বলি দিয়ে প্রার্থনা করা হতো। যারা বলি দিচ্ছে তারা ভাবত
তারা যেন ভালুকেরই মতো মহাবলী হতে পারে। আফ্রিকার অনেক অসভ্য জাতির মধ্যে কারোকে বীর বা যথার্থ পুরুষ বলে গণ্য করা হয় না যদি এক একটা সিংহ বধ করতে না পারে। রাজপুতদের পুরুষত্বের বিচার হয় বন্য বরাহ শিকারে। আদিমকালে যে গুহা ভালুক বধ করতে পারত তাকে মানা হতো মহাবীর বলে। সে যুগে ভালুকদের কেবল বলিই দেওয়া হতো না, বলির পর ভালুকের মাথার হাড় আগে খুব যত্ন করে সাজিয়ে তুলে রেখে দেওয়া হতো সারে সারে। অনেক হাজার বছর পরে সেই হাড়গুলোকে ঠিক তেমনিভাবে সাজানো অবস্থাতেই আবারও আমরা দেখতে পেয়েছি। ভালুককে সবাই মিলে সভাস্থলের মাঝখানে হাজির করল। অমনি সভার সমস্ত লোক একসঙ্গে দাঁড়িয়ে উঠল, সূর্য সর্দার পর্যন্ত। এই সূর্য সর্দার তিনি হচ্ছেন দলের প্রধান ব্যক্তি, অতএব বলির কার্যারম্ভের ভার তারই উপরে। তিনি বাঁ হাতে ধনুক আর ডান হাতে বাণ নিয়ে ভালুকের দিকে লক্ষ্য স্থির করে জলদগম্ভীর স্বরে বললেন, আলোক স্রষ্টা হে সূর্য দেবতা, তৃষ্ণার বাড়িদাতা হে নদী দেবতা, নিঃশ্বাস বায়ুদাতা হে পবন দেবতা, অন্ধকারে চক্ষুদাতা হে অগ্নি দেবতা, তোমাদের সকলের কাছে এই বলির পশু আমি নিবেদন করছি। তোমরা আমাদের উপর প্রসন্ন হও, আমাদেরকে এই ভালুকের মতো শক্তিমান করে তোলো। তার প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো দামামা সমস্বরে বেজে উঠল তালে তালে, এবং তারপরেই সূর্য সর্দার ধনুক থেকে বাণ ত্যাগ করলেন। বাণ গিয়ে বেঁধল ভাল্লুকের বুকের কাছে, এবং পর মুহূর্তেই সভাস্থ সমস্ত শিকারী যোদ্ধা একসঙ্গে জয়ধ্বনি তুলে ভালুককে লক্ষ্য করে বর্ষা আর বাণ ছুটতে লাগল। সর্দারের বাণ খেয়ে ভালুকটা একবার মাত্র গর্জন করার সময় পেয়েছিল। তারপরেই একসঙ্গে এতগুলো অস্ত্রের আঘাতে তার মৃতদেহ মাটির উপর পড়ে গেল, আর নড়ল না। তারপরে চারদিকের উত্তেজনা, দামামার নিনাদ, জয়ধ্বনি ও কোলাহলের মধ্যে সূর্য সর্দার আবারও পাথরের উপর উঠে দাঁড়িয়ে দেবতাদের উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম করতে লাগলেন বারংবার। ওদিকে জনতার সমস্ত লোক এগিয়ে এসে ভালুকের চারিধারে চক্রাকারে বেড়ে দাঁড়াল এবং দামামার তালে তালে বিজয় বা যুদ্ধ নৃত্য আরম্ভ করল। কলকাতায় আধুনিক ছেলেমেয়েদের যে তরল বা চুটকি নৃত্য দেখা যায়, এ নাচ কিন্তু তেমন ধারা নয়। এর প্রতি ছন্দে বীর্যের ব্যঞ্জনা, প্রতি পদক্ষেপে প্রলয়ের তাল, আর প্রতি ভঙ্গিতে আদিম দরাজ প্রাণের উচ্ছ্বাস। একালের কোনো নিজিনিস্কি বা উদয় শঙ্করী সেই বন্য স্বাধীন নৃত্যের স্বাভাবিক অভিব্যক্তি দেখাতে পারবে না। নর্তকরা যখন শান্ত হয়ে থামল, দামামা যখন মৌন হল, সূর্য সর্দার বললেন, বন্ধুগণ, দেবতারা নিশ্চয়ই বলি পেয়ে আর তোমাদের নাচ দেখে তুষ্ট হয়েছেন। এইবার চলো আমরা সকলে মিলে বনের ভিতর গিয়ে ঢুকি। আজকে চাই গোটা কয়েক বলকা হরিণ আর বরাহ, তারপর ফিরে এসে বিরাট ভোজের আয়োজন হবে। সর্দারের মুখের কথা শেষ হতে না হতেই আচম্বিতে কোথা থেকে তীব্র স্বরে শিঙা বেজে উঠল। সূর্য সর্দার সচমকে উত্তেজিত স্বরে বললেন, হ্যাঁ, সে কি? এ যে আমাদের প্রহরীর সংকেত, শত্রুরা আমাদের আক্রমণ করতে আসছে। চারিধারে অমনি রব উঠল, শত্রু শত্রু, অস্ত্র ধরো অস্ত্র ধরো, মেয়েরা তাঁবুর ভেতর যাও। দেখতে দেখতে ভিড়ের ভেতর যত মেয়ে ছিল সবাই তাঁবুর দিকে দৌড় দিল, এবং যোদ্ধারা নিজেদের অস্ত্রশস্ত্র ঠিক করতে লাগলো ব্যস্তভাবে। শিঙা আবার বেজে উঠল। অগ্নি বলল, বাবা, প্রহরীরা এবার সিংহাতে 4টে ফু দিল, তার মানে শত্রুর সংখ্যা 400। সূর্য সর্দার কোনো জবাব দিলেন না। শত্রুদের আবিষ্কার করবার জন্য তীক্ষ্ণ নেত্রে দূরের দিকে তাকিয়ে রইলেন। ছেলেকে সান্ত্বনা দেবার জন্য সূর্য সর্দার চোখ না ফিরিয়েই বললেন, শোনো, শত্রুদের সংখ্যা বেশি হলেই হতাশ হবার কারণ নেই। আগে দেখা যাক শত্রুরা কোন জাতের মানুষ। কিন্তু এ কি, প্রহরী সংকেতে সে কথা জানাচ্ছে না কেন? কয়েক মুহূর্ত পরেই শিঙা আবারও বেজে উঠল,
সূর্য সর্দার তখন সহস্যে উচ্চস্বরে বললেন, বন্ধুগণ, সংকেতে জানা গেল রাক্ষসরা আমাদের আক্রমণ করতে আসছে। আমরাও তো তাই চাই। ওরা না এলে আমরাই তো ওদের আক্রমণ করতে যেতাম, কিন্তু ওরা নিজেরাই এসে আমাদের অনেক পরিশ্রম বাঁচিয়ে দিল। শোনো, দলে ওরা ভারী বলে আমাদের ভাবনার কোনো কারণ নেই, কারণ আমরা সকলেই জানি রাক্ষসরা তীর ধনুক ব্যবহার করতে জানে না। অতএব দাঁড়াও সবাই সারি সারি, বাজাও দামামায় যুদ্ধ সঙ্গীত। উঠল বেজে দামামার পর দামামা, শিঙার পর শিঙা। যোদ্ধারা শ্রেণীবদ্ধ হতে লাগল। তারপরেই দেখা গেল শত্রুরা দলে দলে বিশৃঙ্খলভাবে লাফাতে লাফাতে নাচ করতে করতে পাহাড়ের তলদেশের সুদীর্ঘ অরণ্যের নানা দিক থেকে বেরিয়ে এলো। অতর্কিতে আক্রমণ করবে বলে এতক্ষণ তারা চেঁচায়নি। এইবারেই শুরু করল বিকট চিৎকারের পর চিৎকার। সূর্য সর্দার অল্পক্ষণ তাদের ভাবভঙ্গি ও অস্ত্রশস্ত্র লক্ষ্য করে বললেন, ওরা মূর্খ মূর্খ। দেখছি ওরা ভেবেছে জ্বলন্ত কাঠ নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, যেন আমরা বন্য জন্তু। হ্যাঁ, কাঠের আগুন দেখলে আমরা ভয় পাবো। অগ্নি বলল, বাবা, ওরা ক্রমেই এগিয়ে আসছে। আমাদের এখন কর্তব্য কি? আমরা কি আগেই ওদের আক্রমণ করব? না, দেখছো না আমরা উচ্চভূমির ওপর আছি। এখান থেকে নামলে আমাদের সুবিধা কমে যাবে। বিশেষ করে আমরা যদি ওদের কাছে গিয়ে পড়ি, তাহলে বান ছড়বারও সুবিধা হবে না। হাতাহাতি যুদ্ধে আমাদেরই হারতে হবে, কারণ একে ওরা সংখ্যায় বেশি, তার উপর গায়ের জোরেও আমরা ওদের কাছে দাঁড়াতে পারবো না। বাবা, তবে কি আমরা এইখানেই দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করব? হ্যাঁ, কিন্তু সবাই এক জায়গায় দলবদ্ধ হয়ে থেকো না। তাঁবুগুলোকে পিছনে রেখে অর্ধচন্দ্র আকারে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াও। যতক্ষণ না ওরা আমাদের বানের সীমানার মধ্যে আসে, ততক্ষণ অপেক্ষা করো। শিঙা নিয়ে সংকেত ধ্বনি করে অগ্নি পিতার আদেশ প্রচার করে দিল। ৩০০ যোদ্ধা তৎক্ষণাৎই অর্ধচন্দ্র ব্যূহ রচনা করে ফেলল। যোদ্ধাদের পিছনে রইল তাঁবুর ভিতরে মেয়েরা, শত্রুদের নাগালের বাইরে। অর্ধচন্দ্রের মাঝখানে দুই পাশে দুই ছেলেকে নিয়ে এসে দাঁড়ালেন সূর্য সর্দার স্বয়ং। ওদিক থেকে হইচই তুলে মুখ ভেঙচে আর লাফালাফি করে যারা আক্রমণ করতে আসছে, তাদের মধ্যে ব্যূহ, শ্রেণী বা শৃঙ্খলা কোনোরকম পদ্ধতিরই বালাই ছিল না। তাদের নির্ভরতা কেবল নিজেদের পশু শক্তির উপরে, আর আছে তাদের খোকা আগুন। খারাদেতো ও গুহা ভালুক যার সামনে দাঁড়াতে পারে না, তার সামনে মানুষ পোকাগুলো তো তুচ্ছ। আর এই হলো তাদের যুক্তি। কেবল হুহু, সে কিছুতেই আশ্বস্ত হতে পারছে না। সে অত্যন্ত সন্দিগ্ধ চোখে নতুন মানুষদের সমস্তটাই পর্যবেক্ষণ করতে করতে সাবধানে অগ্রসর হচ্ছে। হাহা বিরক্ত স্বরে বলল, হ্যাঁ রে হু, তুই আবার পিছিয়ে পড়লি যে রে? হ্যাঁ, দেরি করলে খোকা আগুন তোর হাত থেকে পালিয়ে যাবে, এ কি জানিস না? হুহু বিস্ফারিত নেত্রে একদিকে তাকিয়ে বলল, ওরে দেখ রে সর্দার, দেখ। হ্যাঁ, তা কি? কোনো কোনো তাঁবুর ভেতর থেকে ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছিল। বোধহয় উনুনের জ্বালানি কাঠের ধোঁয়া। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে হুহু বলল, সর্দার দেখ, ওদের কাছেও খোকা আগুন আছে রে। হ্যাঁ। হাহা দেখে প্রথমে দস্তুর মতো ভরকে গেল, কিন্তু তারপরেই সেই ভাবটা ঝেড়ে ফেলে দিয়ে হেসে বলল, ওরে হুহু, ও বাজে খোকা আগুন রে, বুঝলি? ওদের যদি আগুন মন্তর জানাই থাকতো, তাহলে ওরা হাতে কতকগুলো ওই কাঠি নিয়ে নাড়াচাড়া করতো না। হ্যাঁ সর্দার, হ্যাঁ, হয়তো ওগুলোই ওদের নতুন ফুসমন্তর। হ্যাঁ, আরে ধুডুর বাপ হুহু, ফুসমন্তর করেই কবে তুই ফুস করে পটল তুলবি রে। এগিয়ে চল, এগিয়ে চল। ওরা আমাদের খোকা আগুনকে দেখে ওই দেখ ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, এগোতে চাইছে না। দেখ দেখ। টুটু বলল, দাঁড়িয়ে থাকলেই প্রাণ বাঁচবে কিনা? হ্যাঁ, আমরা আর একটু কাছে গেলেই মজাটা টের পাবে। ঘটু বলল, হ্যাঁ রে টুটু, যেমন টের পেয়েছিল ভালুক আর খারাদেতো। হুহুর দিকে আর চোখে চেয়ে
প্রচণ্ড জোরে হেসে হাহা বলল, ভালো খাড়া দে তো, আর সঙ্গে ঢুঢুর বা ভুহুও। হ্যাঁ হ্যাঁ বাবা। সে কথা যেন শুনতেই পাইনি, এরকমই ভাব দেখিয়ে হুহু অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়াল। প্রস্তর যুগে হলেও বাপের এমন অপমান ঢুঢুরও ভালো লাগবে না, সেও সঙ্গে সঙ্গে মুখ ফেরালো অন্যদিকে। হাহা দামাবাঁধনি শুনতে শুনতে বলল, অমন দুমদাম শব্দ করে আরে কানের পোকা বের করছে কারা বল দেখি। হ্যাঁ হুহু ফুসমন্তর সম্বন্ধে আবার কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঢুঢু সে রাগ ভরা চোখে বাপের দিকে তাকাতেই তাড়াতাড়ি হুহু নিজেকে সামলে নিল। টুটু বলল, বাবা, বোধ হয় যে জানোয়ারগুলোর পিঠে চড়ে ওরা নদীতে বেড়ায় তারাই হয়তো খিদের জন্য চেঁচিয়ে মরছে। হ্যাঁ টুটু, তাই হবে। ঘটু বলল, বাবা, লড়াই জিতে ফেরবার সময় জানোয়ারগুলোকে আমরা ধরে নিয়ে যাব। হাহা মাথা নেড়ে বলল, আরে না না, বড্ড চেঁচায়, ঘুমোতে দেবে না। এরকমই সব আজে বাজে কথা বলতে বলতে তারা যে অজানা মৃত্যুর সীমানার মধ্যে এসে পড়েছে সেটা আন্দাজও করতে পারল না। নতুন মানুষরা অকস্মাৎ ধনুকের ছিলা টেনে বান ছাড়ল। এবং পর মুহূর্তে যা ঘটল সেটা সম্পূর্ণরূপে তাদের ধারণাতীত। ঝাঁকে ঝাঁকে বান উড়ে এসে হাহাদের দলের ভিতর গোদ খেয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই 15-16 জন লোক নিহত বা আহত হয়ে পপাত ধরণীতলে। পর মুহূর্তেই তেড়ে এলো আবারও অসংখ্য মৃত্যুদূত এবং আবারও কয়েকটা মূর্তি করল পৃথিবীকে আলিঙ্গন। তারপর নতুন মানুষরা বান ছোড়া থামিয়ে ধনুক নামিয়ে ফলাফল দেখতে লাগল। অসভ্যদের লাফালাফি আর জয়ধ্বনি থেমে গেল একেবারে, তার বদলে জেগে উঠল আকাশভেদী আর্তনাদ। হাহা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না। হতভম্বের মতো রক্তাক্ত মূর্তিগুলোর দিকে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর বিস্মিত স্বরে ঠিক গুহা ভালুকের মতোই বলল, কাঠি ছুঁড়ে কাবু করলো, ছি 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 ছি। হুহু ত্রস্তভাবে পিছুতে পিছুতে বলল, সর্দার, কি ফুসমন্তর, কি ফুসমন্তর রে। এমন সময় ধেয়ে এলো আবারও এক ঝাঁক বান। এবার প্রথমেই বান খেয়ে বাপের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে গেল ঘটু। বান বিঁধেছে তার বুকে। মৃত্যুকাতর কণ্ঠে ঘটু ডাকল, বাবা। হাহা মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, ঘটু রে ঘটু, ওরে ঘটু রে ঘটু, ওরে ঘটু রে। দুই হাতে নিজের বুক চেপে ধরে হাঁপাতে হাঁপাতে ঘটু বলল, বাবা, আমাকে যে মেরেছে তাকে তুই মারিস রে বাপ, তাকে তুই খুঁজে বার করিস, তাকে তুই ছাড়িস রে, তাকে তুই। ছেলের দেহ কোলের উপর টেনে নিয়ে হাহা অশ্রু অস্পষ্ট চোখে মুখ তুলে তাকিয়ে দেখল উচ্চভূমির উপর নতুন মানুষরা ঠিক পাথরের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের একজনও হত বা আহত তো হয়নি। হাহার অনুচররা তাদের লক্ষ্য করে কতকগুলো জ্বলন্ত কাঠ ছুঁড়ে মেরেছে বটে, কিন্তু একগাছা কাঠও তাদের কাছ পর্যন্ত তো পৌঁছয়নি। কিন্তু হাহাদের দলে মরেছে বা জখম হয়েছে প্রায় 40 জন লোক। দলের অনেকেরই যুদ্ধ করবার শখ এখন মিটে গেছে। তারা পায়ে পায়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছে এবং যারা এখনো পালায়নি তারাও পালাবার জন্যই প্রস্তুত হচ্ছে, কিংবা অগ্রসর না হয়ে দাঁড়িয়ে পড়েছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে। তাদের অনেকের হাতেই আর জ্বলন্ত কাঠ নেই। যাদের হাতে কাঠ আছে তাদের কাঠে আগুন নেই। হাহা প্রবল বেগে মাথা ঝাঁকানি দিল। তার তৈলহীন জটার মতো লম্বা রুক্ষ চুলগুলো ঠিক যেন একদল ক্রুদ্ধ সর্পের মতোই
চতুর্দিকে ঠিকরে পড়ল লটপট করে। তারপরেই ছেলের মৃতদেহ মাটিতে নামিয়ে রেখে তরাক করে সে লাফ মেরে দাঁড়িয়ে উঠল এবং পিঠে বাঁধা বর্ষা আর কোমরে ঝোলানো মুগুর এক এক টানে খুলে নিয়ে দুই হাতে ধরে বজ্রকঠিন স্বরে হেঁকে বলল, কিরে ভিতর পাল, তোরা পালাবি না কিরে? যে দেখ মাটির দিকে, তোদের বন্ধুদের রক্তে রাঙা হয়ে উঠেছে মাটি। পোকার মতো দেখতে ওই বিদেশিগুলো এসে তাদের বধ করলো, আর প্রতিশোধ না নিয়ে তোরা পালাবি না কিরে? হ্যাঁ? একজন বলল, সর্দার, আমাদের খোকা আগুন পালিয়ে গেছে রে। দপদপ করে হাহার দুই চক্ষু ভীষণভাবে জ্বলে উঠল। বিপুল ক্রোধে তার ভীষণ চওড়া বক্ষ ফুলে আরো চওড়া হয়েছে এবং বিকট দন্তগুলো কালো মুখের ভেতর থেকে দেখাচ্ছে যেন বিদ্যুৎ দীপ্তির মতোই চকচকে। সত্যিই এখন তার দানব মূর্তি। কর্কশ কণ্ঠে সে আবারও চিৎকার করে বলল, এই, তোদের মতো ভিতুর হাতে খোকা আগুন থাকবে কেন রে? হ্যাঁ, এতক্ষণে তোরা একটা শত্রু মারতে পারলি না? ছি, তাই তো আগুন তোদের ত্যাগ করেছে। আগুন গেছে, তোদের কাছে বর্ষা নেই, কুঠার নেই, মুগুরও নেই। এতদিন তোরা কি নিয়ে লড়াই করেছিস রে? হ্যাঁ? যুদ্ধ পাগল আদিম মানুষ হাহার দৃপ্ত উৎসাহবাণীতে জেগে উঠল আবারও তাদের রণ উন্মাদনা। নেচে উঠল ধমনীর তপ্ত পশুর রক্ত। তারা রুখে দাঁড়িয়ে বলল, হ্যাঁ রে, হা হা সর্দার, আমরা ভীতু নই, আমরা হয় মরব নয় মরব। হাহা এক হাতে বর্ষা আর এক হাতে মুগুর উঁচিয়ে মূর্তিমান বিভীষিকার মতো তীর বেগে ছুটতে ছুটতে বলল, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় মারব নয় মরব। কে আসবি আমার সঙ্গে? ছুটে আয়। কে আছিস মরদ? ছুটে আয়। তার সঙ্গে সঙ্গে ধেয়ে চলল ভয়াবহ হুঙ্কার তুলে প্রায় 200 আদিম যোদ্ধা। হুহু কিন্তু গেল না, ঢুঢুও গেল না। হুহু বলল, ওরে ধুডু, দেখ, ওরা মরণের মুখে ছুটছে। হ্যাঁ, ঠিক বলেছিস রে বাপ, চল আমরা ফিরে যাই। আবারও উচ্চভূমি থেকে ঝাঁকে ঝাঁকে বান ছুটে আসছে। আবারও অনেকে মরল, অনেকে পালালো, কিন্তু জনপঞ্চাশের গতিরোধ করতে পারল না কেউ। পদে পদে লোক মরছে, তবু তারা থামল না। হাতে কাঁধে উড়ুতে বান বিঁধছে, তবু তারা থামছে না। 300 শত্রু চারদিক থেকে তাদের ঘিরে ফেলবার জন্য ছুটে আসছে, তবু তারা থামল না। তারা মরিয়া, তারা প্রাণের মায়া রাখে না। তাদের অগ্রগতি রোধ করতে পারে কেবল মৃত্যু। হাহা ভয়ানক স্বরে অট্টহাস্য করে বলল, আয় রে আয় রে আয় মরদরা, আয়, চলে আয়। ওই তো ওদের সর্দার, আমি মারবো ওকে। তোরা যে যাকে পারিস মার, হয় মার নয় মর। হাহারা তখন নতুন মানুষদের দলের ভেতর ঢুকে পড়েছে মত্ত হস্তি দলেরই মতো। তারা যেই দিকে তাকায় সেই দিকেই দলে দলে শত্রু। এত কাছে ধনুকবান অচল দেখে শত্রুরাও ধরল বর্ষা বা কুঠার বা মুগুর। আরম্ভ হলো তখন ভীষণ হাতাহাতি লড়াই। হাহার চোখের সামনেই বর্ষার আঘাতে তার বড় ছেলে টুটু, সেও ভূতলশায়ী হল, তবু তার কোনো ভ্রুক্ষেপই নেই। তার নিজের বর্ষা ভেঙে দুটুকরো হয়ে গেল। হাহা কিন্তু খেয়ালেও আনল না। দুই হাতে মুগুর ধরে ডাইনে বামে সমানে আঘাত করতে করতে সূর্য সর্দারের দিকে অটল পদে এগিয়ে চলল। সেই শরীরই বজ্রকে ঠেকায় তখন কার সাধ্য? তার সম্মুখে দাঁড়ায় কার সাধ্য? অবশেষে হাহা তার লক্ষ্যস্থলে এসে হাজির হয়ে প্রচণ্ড জোরে হেসে উন্মত্তের মতো বলে উঠল, হ্যাঁ, এইবারে তোকে পেয়েছি রে পালের গোদা। কথাটা বলেই দুহাতে মুগুর তুলে প্রাণপণে আঘাত করল সূর্য সর্দারকে।
সূর্য সর্দারও নিজের মুগুর তুলে হাহার মুগুরকে ঠেকাতে গেলেন, কিন্তু হাহা বুঝেছিল তখন তার অন্তিম কাল উপস্থিত। তাই সে তার মহাবলিষ্ঠ বিশাল দেহের সমস্ত শক্তি একত্র করে এই চরম আঘাতটা করেছিল। কাজেই সূর্য সর্দারের মুগুর হাহার মুগুরকে ঠেকিয়েও তাকে থামাতে পারল না। দুই যোদ্ধার দেহই একসঙ্গে জড়াজড়ি করে মাটিতে লুটিয়ে পড়ে গেল। তখন সঙ্গে সঙ্গে চারদিক থেকে অনেক লোক ছুটে এসে হাহার উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ মারল কুঠারের ঘা, কেউ দিল বর্ষার খোঁচা। কিন্তু তার আর দরকার ছিল না, কারণ এই চরমাঘাতটা করবার জন্যই সে ছিল এতক্ষণ বেঁচে। মুগুরের দ্বারা শত্রুকে শেষ আঘাতটা করেই সে শক্তিহারা হয়ে মৃত্যুর মুখে করেছে আত্মদান। সূর্য সর্দার কেবল মূর্ছিতই হয়েছিলেন। জ্ঞান হবার পর রক্তাক্ত দেহে উঠে বসে দেখলেন শত্রুদের কেউই আর বেঁচে নেই। কিন্তু 50 জন শত্রুর শেষ আক্রমণে তার দলে হত বা আহত হয়েছে অন্তত 120 জন। অভিভূত স্বরে তিনি বললেন, হ্যাঁ, রাক্ষসরা যথার্থ যোদ্ধা বটে, কিন্তু এদের সম্বল শুধু পশু শক্তি। ওর সঙ্গে ওদের মনের শক্তি থাকলে পৃথিবীতে না, আমরা আর কেউ বেঁচে থাকতাম না। সূর্য সর্দার যাকে মনের শক্তি বললেন, এখনকার পণ্ডিতরা তাকে বলেন মস্তিষ্কের শক্তি। কেবল উত্তর ভারতের নানা স্থানে নয়, গোটা পৃথিবীর অধিকাংশ দেশেই সে যুগের আদিম মানুষদের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল নতুন মানুষদের। কিন্তু শুধু দেহের শক্তির ওপর নির্ভর করেছিল বলে আদিম মানুষরা কোথাও নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি। প্রথম মনুষ্য সৃষ্টির পর 10 লক্ষ বছর কেটে গেছে, আর এই সুদীর্ঘ কালব্যাপী মস্তিষ্ক চর্চার ফল হচ্ছে 21 শতাব্দীর মানুষ। আর এই মস্তিষ্কের মহিমায় মানুষ যে উন্নতির পথে আরো কতখানি অগ্রসর হবে সে কথা কেবল জানে সুদূর ভবিষ্যৎ। হ্যাঁ, গল্প তো ফুরল, আমার শেষ কথা তো এখনো বাকি। বোধ হচ্ছে কোনো কোনো বিষয় নিয়ে কারোর মনে প্রশ্ন উঠতে পারে, তাই আন্দাজে 2-1টা উত্তর দিয়ে রাখি। মানুষের প্রথম অ্যাডভেঞ্চার উপন্যাসের আকারে বলা হলো আবাল বৃদ্ধ বনিতার চিত্তরঞ্জনের জন্য, কিন্তু কেবল উপন্যাস রূপে শ্রবণ করলে এই রচনাটির আসল উদ্দেশ্য হবে ব্যর্থ। কারণ গল্পের ভিতর দিয়ে আমি প্রাগৈতিহাসিক যুগের আদিম মানুষ ও তাদের জীবনযাত্রা পদ্ধতির যে ছবি ফোটাবার চেষ্টা করেছি তা কাল্পনিক হলেও কল্পনার মূলে আছে প্রধানত বিশেষজ্ঞদেরই মতামত। এই আদিম মানুষদের নিয়ে পণ্ডিতদের অনুসন্ধান কার্য এখনো সমাপ্ত হয়নি, আর অদূর ভবিষ্যতেও সমাপ্ত হবার কোনো সম্ভাবনাই নেই। যতটুকু আবিষ্কৃত হয়েছে, আবিষ্কৃত হতে বাকি তার চেয়ে ঢের বেশি। সমস্তটা কখনো আবিষ্কৃত হবে কিনা সেটাও সন্দেহের। মহাকাল অনেক প্রমাণ নিঃশেষে ধ্বংস করেছেন। আধুনিক নৃতত্ত্ববিদদের মুখের দিকে একটি বারও তাকাননি। মানুষ যে গোড়াতে কি ছিল এখনো সেইটাই তো জানা যায়নি। ডারউইন ও লামার্ক সাহেব বলেন মানুষের উৎপত্তি শিম্পাঞ্জির মতোই কোনো লাঙ্গুলবিহীন বানর থেকে। আবার প্রফেসর ওয়েস্টার্নহুফার সম্পূর্ণ উল্টো কথাই বলেন। তার মতে মানুষ থেকেই লাঙ্গুলবিহীন বানরের উৎপত্তি। এই অদ্ভুত মতানৈক্যের জঙ্গলে আমাদের মতো সাধারণ পাঠক বা শ্রোতাদের পথ হারাতে হয় পদে পদে। তাহলে আমরা কোন দিকে যাব, কার কথাই বিশ্বাস করব? কোন দেশে মানুষের প্রথম আবির্ভাব তা নিয়েও তর্কাতর্কির অন্ত নেই। ডারউইন, স্মিথ, ব্রুম প্রভৃতি পণ্ডিতরা বলেন মানুষের প্রথম জন্মভূমি হচ্ছে আফ্রিকা। তাদের মতে আফ্রিকায় যখন গরিলা, শিম্পাঞ্জির মতো লাঙ্গুলবিহীন বানরের জন্ম হয়েছে তখন ওইখানেই মানুষের প্রথম আবির্ভাবের সম্ভাবনা অত্যন্ত বেশি। কিন্তু যুক্তির দিক দিয়ে ওই মতই যথেষ্ট নয়।
ভারতের কাছেই জাভা দ্বীপে মানুষের সবচেয়ে পুরনো কঙ্কালাবশেষ পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি দ্বীপে সুমাত্রা আর বর্নিওতে যখন লাঙ্গুলবিহীন বানর জাতীয় বৃহৎ ওরাংওটাংদের বাস, তখন পূর্বমত অনুসারে ওই অঞ্চলেও মানুষের প্রথম জন্ম হতে পারে। অবশ্য আধুনিক বহু পণ্ডিত বলেন মধ্য এশিয়ার দক্ষিণ অঞ্চলেই মানুষ প্রথম আত্মপ্রকাশ করে। হিমালয়ের পাদদেশে অর্থাৎ শিবালিক শৈলশ্রেণীর মধ্যে সম্প্রতি নানা জাতীয় লাঙ্গুলবিহীন বানরের শিলীভূত কঙ্কাল বা ফসিল আবিষ্কৃতও হয়েছে। পণ্ডিতদের বহু বর্ষব্যাপী পরিশ্রম আর মস্তিষ্ক চালনার ফলে জানাও গিয়েছে অনেক কিছু। প্রাগৈতিহাসিক রঙ্গমঞ্চের যবনিকার অংশবিশেষ তুলে তারা নানা বিচিত্র দৃশ্য দেখতে পেয়েছেন, যেসব বিষয় সম্বন্ধে তারা প্রায় নিঃসন্দেহ। বর্তমান ক্ষেত্রে সেইগুলিই হয়েছে আমাদের প্রধান অবলম্বন। আমরা এই গল্পে যে নিয়ানডেটাল মানুষদের কথা বলেছি তারা ছিল কতকটা বানরধর্মী মানুষের শেষ বংশধর। তারা অগ্নি, বস্ত্র, অস্ত্র এইসব ব্যবহার করত এবং কথা কইত বলে ধরাও যায়। যথার্থ মানুষই চিন্তাশক্তি তাদের কিন্তু ছিল, আর মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব সম্বন্ধেও বোধহয় তাদের অস্পষ্ট ধারণাও ছিল, কারণ মৃতদেহকে তারা সযত্নে গোড় দিত। 1857 সালে জার্মানির ডুসেলডর্ফ নামক স্থানে সর্বপ্রথমে তাদের কঙ্কালাবশেষ আবিষ্কৃত হয়, আর তাই তো ওই নাম। কারোর কারোর মতে আফ্রিকার আধুনিক অসভ্য মানুষ হটেন্টারদের সঙ্গে তাদের সম্পর্ক আবিষ্কার করা যায়। কেবল ইউরোপের নানান স্থানে নয়, আফ্রিকায় এবং এশিয়াতেও, কাকেসাসে ও প্যালেস্তাইনেও তাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে। ভারতে এখনো তাদের কঙ্কাল পাওয়া যায়নি বটে, কিন্তু আমরা অনায়াসেই ধরে নিতে পারি আদিমকালে এখানেও তারা কিংবা তাদের কোনো নিকট আত্মীয় বা প্রায় ওই জাতীয় মানুষরা বিচরণ করত। কিন্তু তর্কের খাতিরে কেউ যদি জোর করে বলেন যে নিয়ানডেটালিদের কঙ্কাল যখন ভারতে পাওয়া যায়নি তখন এদেশে তাদের আবির্ভাব দেখানো একটা মস্ত ভুল, তাহলে আমি প্রতিবাদ করব না। তবে এক্ষেত্রে আরও একটা কথা স্মরণ রাখতে হবে। 1932 খ্রিস্টাব্দে জাভা দ্বীপেও নিয়ানডেটালের লক্ষণ বিশিষ্ট মানুষের কঙ্কালাবশেষ পাওয়া গিয়েছে, আর তার নাম রাখা হয়েছে 16 মানুষ। নিয়ানডেটাল মানুষের শেষ জীবন থেকেই আমাদের গল্প আরম্ভ করেছিলাম। তাদের প্রথম আবির্ভাবের সময় ক্রো-ম্যাগনান মানুষরা পৃথিবীতে বর্তমান ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি। যদি কোনো বিশেষজ্ঞ এই কাহিনীর মধ্যে ভুলভ্রান্তি পান, তাহলে তা গল্প লেখকের অজ্ঞতা বুঝে অবশ্যই মার্জনা করবেন। দেখুন, আমি তো নৃতত্ত্ববিদ নই। নৃতত্ত্বের অল্প স্বল্প উপাদান নিয়েছি গল্পের ভিতর দিয়ে মানুষের আদিম জীবনের মোটামুটি একটা পরিচয় প্রদান করব বলে। শ্রোতাদের বা পাঠকদের মধ্যে হয়তো আমার চেয়েও কম অগ্রসর লোক আছেন, আর সেই ভরসাতেই এমন একটা কঠিন আখ্যান বস্তু আজকে আমি গ্রহণ করেছি। না, পণ্ডিতদের জন্য নয়, তাদের জন্যই এই কাহিনী, আর তাদের ভালো লাগলেই আমার শ্রম সার্থক। ইতি হেমেন্দ্র কুমার রায়। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন, এক ভিন্ন রকম অ্যাডভেঞ্চার কাহিনী, মানুষের প্রথম অভিযান, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলে সম্পূর্ণ গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। সঙ্গে বলি, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের ভেতর আরও একটা নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনীর সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।